আর এখন ক্লাস মিস দেওয়ার তো সুযোগ নেই, বুঝিস নাই? আর কালকে কত পর্যন্ত পড়াইছি? সক্রিয় শক্তি পর্যন্ত। সক্রিয় শক্তি সম্পর্কে একটা ধারণা দিছিলাম, তাই না? তাহলে আজকে হচ্ছে যে কি সংঘর্ষ তত্ত্ব থেকে পড়া। সংঘর্ষ তত্ত্ব কি? সংঘর্ষ ইংলিশে কি বলে? কলিশন না? আর তত্ত্ব মানে কি? থিওরি, তো কলিশন থিওরি। সংঘর্ষ তত্ত্ব বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? সংঘর্ষ তত্ত্ব বলতে বোঝাচ্ছে, গত ক্লাসে কি দেখেছিলাম যে 2 মোল হাইড্রোজেন আর অক্সিজেন মিলে 2 মোল পানি উৎপন্ন করে। হ্যাঁ? আর এটা কখনো বাইরে থেকে শক্তি, আমরা যদি শক্তি না দিই তাই এরা কখনো বিক্রিয়া করবে না। করবে? কারণ বাইরে থেকে একটা শক্তি দিয়ে আগে হচ্ছে ওদের নিজেদের মধ্যে বন্ধনটা ভাঙতে হবে। তারপরে না ওরা বন্ধন সৃষ্টি করতে পারবে। অক্সিজেন আগে নিজেদের বন্ধন মাখতে হবে, হাইড্রোজেন আগে নিজেদের বন্ধন মাখতে হবে। তারপর হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হতে পারবে, তাই না? তার মানে যে শক্তিটা আমাদের দেওয়া লাগে, যে শক্তিটা দেওয়ার পর ওরা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, মানে বিক্রিয়াটা মাত্র শুরু হয়। দেখ তো বিক্রিয়াটা কখন শুরু হবে? যখন হাইড্রোজেনের নিজেদের মধ্যে বন্ধন ভেঙে যাবে, অক্সিজেন নিজেদের মধ্যে বন্ধন ভেঙে যাবে, তখন না মাত্র বিক্রিয়াটা শুরু হবে, তাই না? তখন আস্তে আস্তে এটা তৈরি হবে, এরা মিলে। তো এই যে বিক্রিয়াটা যে শুরু হয়, শুরু হবার আগে আমাদেরকে যে শক্তিটা দেওয়া লাগে, ওই শক্তিটা কি বলতাম আমরা? কি বলতাম? সক্রিয়ণ শক্তি। এখন আমার কথা হচ্ছে যে সক্রিয়ণ শক্তি দেওয়ার পর হাইড্রোজেন নিজেদের মধ্যে বন্ধন ভেঙে যায়, অক্সিজেন নিজেদের মধ্যে বন্ধন ভেঙে যায়। এরপর আবার হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে একটা সংঘর্ষ হয় না? লাগালাগি হয় বলেই তো এরপর পানিটা উৎপন্ন হবে, তাই না? তার মানে একটা সংঘর্ষে লিপ্ত হচ্ছে না এরপর, সক্রিয় শক্তিটা পাওয়ার পর। এটা হচ্ছে সংঘর্ষণ তত্ত্ব। সংঘর্ষ তত্ত্ব। বিক্রিয়া সংঘটিত করার জন্য বিক্রিয়া অংশগ্রহণকৃত অণু, পরমাণু বা আয়নের মধ্যে অবশ্যই সংঘর্ষ হইতে হবে। অবশ্যই হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে সংঘর্ষ হইলেই তো পানি উৎপন্ন হবে, নাহলে তো হবে না। হবে? আর সংঘর্ষকে অবশ্যই একটি ন্যূনতম শক্তিকে ইয়ে মানে কি? সক্রিয় শক্তি সম্পাদিত হতে হবে। কারণ সক্রিয় শক্তিটা পাওয়ার পরে না সংঘর্ষ হইতে পারবে, এটা আগে পারবে? সক্রিয় শক্তি পাওয়ার পরে না ওরা ভাঙবে, এরপর ওরা সংঘর্ষ হবে, তাই না? সেজন্য বলতেছে সংঘর্ষকে অবশ্যই একটি ন্যূনতম শক্তিতে সম্পাদিত হতে হবে। ওকে? তারপর হচ্ছে কি? সংঘর্ষ অবশ্যই একটি নির্দিষ্ট দিক বিন্যাস সহযোগে হতে হবে। আচ্ছা, এটা বুঝাবার আগে আমি 2 নাম্বার পয়েন্টটা আরেকটু বুঝিয়ে দিই। 2 আর 1 মিলে। 2 আর 1 মিলে আমরা কি বলতেছি? আমরা বলতেছি যে 2 টা পরমাণু, অণু, মৌলের মধ্যে অবশ্যই সংঘর্ষ হইতে হবে। সংঘর্ষ হইলেই ওরা হচ্ছে কি? নতুন যৌগে পরিণত হইতে পারবে, তাই না? সংঘর্ষ কেন হইতে হবে? আচ্ছা, সোডিয়াম প্লাস আর পটাশিয়াম প্লাস কি কখনো রিঅ্যাকশন করবে? এটা আগে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারতাম। কারণ ধাতু তো ধাতুর সাথে করবে না। ক্যাটায়ন কি ক্যাটায়নের সাথে রিঅ্যাকশন করবে নাকি? কিন্তু অ্যাকচুয়ালি কেন করে না বলতো? এ এই চ্যাপ্টার হচ্ছে যে একদম সব কেমিস্ট্রির বেসিক। সব কেমিস্ট্রির বেসিক। কেন হবে না? কারণ হচ্ছে একটা ক্যাটায়ন আর একটা ক্যাটায়ন মানে কি? ওরও পজিটিভ চার্জ আছে, ওরও পজিটিভ চার্জ আছে, তাই না? ওরা যখন একে অপরের কাছাকাছি আসবে, একে অপরকে বিকর্ষণ করবে না? বিকর্ষণ করবে না? কারণ পজিটিভ চার্জকে বিকর্ষণ করে, নেগেটিভ চার্জকে বিকর্ষণ করে। ওরা যদি একে অপরকে বিকর্ষণ করে, ওদের মধ্যে সংঘর্ষ হওয়ার কোনো চান্স আছে? তাহলে সংঘর্ষ হওয়ার যেহেতু চান্স নাই, ওদের মধ্যে রিঅ্যাকশন হওয়ার কোনো চান্স আছে? না। কিন্তু সোডিয়াম প্লাস আর ক্লোরিন, এটা সোডিয়াম হচ্ছে পজিটিভ আর ক্লোরিন হচ্ছে নেগেটিভ। তো এদের মধ্যে একটা আকর্ষণ কাজ করে। এই আকর্ষণ কাজ করার পর এরা একে অপরের কাছে আসে। কাছে এসে সংঘর্ষে লিপ্ত হয়। এরপরে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। তার মানে সংঘর্ষ তত্ত্ব কি বলতেছি এটা বুঝাতে পারছি কিনা? তো সংঘর্ষ তত্ত্বটা 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, 3 নাম্বার কথাটা বলতেছে সংঘর্ষ অবশ্যই একটি নির্দিষ্ট দিক বিন্যাস সহযোগী হতে হবে। একটি নির্দিষ্ট কি বিন্যাস হইতে হবে? দিক বিন্যাস। যেমন ধর এটা একটা যৌগ। হুম? এই যৌগের সাথে আমরা ই এর বিক্রিয়া করাতে চাচ্ছি। হ্যাঁ? ই কি কখনো এই পজিশনে যাইতে পারবে? এই হাতে যখন বসতে যাবে তখন বি বলবে যে আমি আছি, তুই বসিস না। ঠিক না? যখন এই হাতে বসতে যাবে তখন ডি বলবে যে আমি আছি, তোকে জায়গা দিব না। ই যখন সি এর হাতে বসতে যাবে তখন কি? সি বলবে যে আমি আছি, আমি তো যাব না এত সহজে। তাই না? কিন্তু এ হচ্ছে যে লুচ্চা। এ কি? যাদের 4 হাত যাদের 4 হাত থাকে ওরা সবসময় লুচ্চা হয়। ওকে? তো এখন ওর তো অলরেডি ৩ টা বিয়ে করছে। বি এর সাথে বিয়ে করছে, ডি এর সাথে বিয়ে করছে, সি এর সাথে বিয়ে করছে। করছে না? কিন্তু ওর তো ইকেও লাগবে। ও বলছে না বাজি আমার ইয়েরও লাগবে। হ্যাঁ? তো ও বলতেছে না, ইকে বলতেছে, ইকে একটা চোখ টিপছে। ইকে বলতেছে দেখ আমার এই জায়গাটা খালি আছে। হ্যাঁ? তুই অ্যাটাকটা এই জায়গায় কর। এই জায়গায় করলে এরা ৩ জন খেয়াল করবে না।
হ্যাঁ, এরা তিনজন খেয়াল করবে না। এই জায়গায় অ্যাটাক করছে, এই জায়গায় অ্যাটাক করার পর ডি কে সে ২ হাত দিয়ে ধরে রাখছিল না? তো ও তো ডি কেও ছাড়বে না, নতুন একজনকেও ধরতে যাচ্ছে। মানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তাহলে এখন উপায় কি? ডি কেও ১ হাত দিয়ে ধরে রাখে, আর ২ হাত যদি ডি কে ধরে রাখছিল, ১ হাত ই কে দিয়ে দিবে। ২ হাত থেকে ১ হাত ই কে দিয়ে দিবে, আর ১ হাত দিয়ে ডি কে ধরে রাখবে। এই যে ফাইনাল উৎপাত হচ্ছে এটা, ঠিক আছে? এই ফাইনাল উৎপাত গঠন হওয়ার আগে একটা কথা চিন্তা করতো, ই এর সাথে এদিকে বন্ধন গঠন হচ্ছে, আর এদিকে একটা বন্ধন ভাঙতেছে না? এদিকে একটা বন্ধন ভাঙতেছে, ঠিক একই সাথে এদিকে একটা বন্ধন গঠন হচ্ছে না? এই যে মধ্যবর্তী একটা জটিল অবস্থা, এটাকে বলা হয় সক্রিয়কৃত জটিল যৌগ। সক্রিয়কৃত জটিল যৌগ কেন বলা হয় এই মধ্যবর্তী অবস্থাকে? কারণ ও তখনই ওর সাথে বিক্রিয়া করবে যখন বাইরে থেকে একটা শক্তি পাবে, ঠিক না? প্রথমে এটা মাথায় ভেবে রাখ যে বিক্রিয়া শুরু হওয়ার আগে ও নিশ্চয় সক্রিয়কৃত শক্তিটা অর্জন করে নিছে। এই শক্তি অর্জন না করলে কখনো এই বিক্রিয়া হবে না। বুঝতে পারছি? কারণ সক্রিয়কৃত শক্তি তো অবশ্যই লাগবে, কারণ ডি এর সাথে বন্ধনটা ভাঙতে হবে না? এই বন্ধনটা ভাঙার জন্য ও আগে শক্তিটা অর্জন করবে, তারপর না এর সাথে যুক্ত হবে। তো এই বন্ধনটা যে ভাঙতেছে, এদিকে আবার বন্ধন গঠন হচ্ছে, তার মানে কি এটা সক্রিয় শক্তির কারণে তো হয়েছে, তাই না? এই যে মধ্যবর্তী একটা জটিল অবস্থা, এটাকে বলা হয় সক্রিয়কৃত জটিল যৌগ। মানে ই এখনো প্রপারলি যুক্ত হয় নাই, আবার ডিও এখন প্রপারলি ছাড়ে নাই, ডি কেও এক হাত দিয়ে প্রপারলি ছাড়ে নাই, মানে ছাড়তেছে, ছাড়া ছাড়া অবস্থা। আর ই হচ্ছে যে জোড়া লাগা লাগা অবস্থা, ওইটাকে বলা হয় জটিল অবস্থা। এরপর হচ্ছে ফাইনাল উৎপাদ হচ্ছে এটা, বুঝতে পারছি? তার মানে সংঘর্ষ তত্ত্ব বুঝতে পারছি কি বল? তারপর হচ্ছে এই জিনিসটা হচ্ছে তোরা সবসময় ভুল করো, সবসময় ভুল করো। যখন আমি যদি এখন তোকে প্রশ্ন করি, আবারও ভুল করবি। করবো? হ্যাঁ, দেখি বলতো, ডেল এইচ পজিটিভ কার ক্ষেত্রে? তাপ উৎপাদী নাকি তাপ হারির ক্ষেত্রে? আর তাপ উৎপাদীর ক্ষেত্রে ডেল এইচ কি? নেগেটিভ। এখন আমাকে বুঝে যেত ডেল এইচ কেন নেগেটিভ তাপ উৎপাদীর জন্য? পরিবেশ থেকে এক্সট্রা তাপ লাগতেছে মানে? তাপ উৎপাদীর ক্ষেত্রে ডেল এইচ নেগেটিভ কেন? পারবি না, আমার সময় নেই। হুম। এটা হচ্ছে যে আমি তোকে শর্টকাট টেকনিক শিখাইছি যে তাপ উৎপাদী বিক্রিয়া, যে বিক্রিয়ার কথা বলে দিবে যে তাপ উৎপাদী, ওটা ডেল এইচ এর মান নেগেটিভ হয়। হ্যাঁ, উৎপাত নামটা শুনলে অনেকটা পজিটিভ পজিটিভ মনে হয় না? কিন্তু না, নেগেটিভ হবে। আর তাপ হারির ক্ষেত্রে ডেল এইচ এর মান পজিটিভ হবে। ডেল এইচ মানে কি? ডেল এইচ মানে হচ্ছে যে তাপের পরিবর্তন, মানে বিক্রিয়ক থেকে যে উৎপাদে পরিণত হয়েছে। বিক্রিয়কে একসময় একরকম তাপ ছিল, উৎপাদে পরিণত হওয়ার সময় আরেক রকম তাপ হয়েছে। এই যে তাপের যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটা পজিটিভ নাকি নেগেটিভ? যদি পজিটিভ হয় তাহলে এটা তাপ হারি, আর যদি নেগেটিভ হয় তাহলে সেটা তাপ উৎপাদী। এখন এই জায়গাটা কেন তাপ উৎপাদী কেন নেগেটিভ, তাপ হারি কেন পজিটিভ? প্রথমে তাপ উৎপাদীটা বুঝাই দিই যে তাপ উৎপাদী কেন নেগেটিভ। তাপ উৎপাদী মানে তাপ উৎপন্ন হচ্ছে না? তাপ উৎপন্ন হচ্ছে মানে কি? তাপ উৎপন্ন হচ্ছে মানে কি? পরিবেশে তাপ উৎপন্ন হচ্ছে না? দাঁড়া, আমি আগে এটা দিয়ে দেখাই দিই। আমার লজিকটা ছিল শর্টকাট লজিক। হুম। ওটা জাস্ট তোদেরকে মনে রাখার জন্য আমি বলছিলাম, তোরা বারবার ভুলে যাস। দেখ, এ আর বি ধর যুক্ত হয়ে সি আর ডি উৎপন্ন করতেছে। হ্যাঁ, তো এখন এটা তাপ উৎপাদী বলতে কি বোঝাচ্ছে? এটা যদি তাপ উৎপাদী হয়, এটা যদি তাপ উৎপাদী হয়, তাপ উৎপাদী বলতে কি বোঝাচ্ছে? তাপ উৎপন্ন করতেছে, তাই না? তার মানে এ থেকে যখন বি তে পরিণত হচ্ছে, তখন একটা তাপ উৎপন্ন হচ্ছে। দেখছস তাপ উৎপন্ন হচ্ছে যে? এই যে তাপ উৎপন্ন হচ্ছে এ থেকে যখন বি তে, সরি, এ আর বি মিলে যখন সি আর ডি তৈরি করতেছে। ঠিক আছে? এই যে তাপ উৎপন্ন হচ্ছে, দেখছস কিনা দেখতো? সি আর ডি তে তাহলে তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে তাপ বাড়তেছে কোথায়? পরিবেশে তাপ বাড়তেছে না? এটা যদি কারণ পরিবেশে তো তাপটা ছেড়ে দিচ্ছে, এটা যদি পরিবেশ হয়, পরিবেশে তাপটা ছেড়ে দিচ্ছে। পরিবেশে যদি তাপ ছেড়ে দিচ্ছে, সেজন্য এটার নাম হচ্ছে তাপ উৎপাদী। কারণ কেন? তাপ উৎপন্ন করতেছে, পরিবেশের মধ্যে তাপ ছাড়তেছে। কিন্তু ডেল এইচ এর মান কেন নেগেটিভ? ডেল এইচ এর মান কেন নেগেটিভ? কারণ হচ্ছে যে এদিকের অবস্থা চিন্তা করতো, ওরা তাপ ছেড়ে দিচ্ছে না? ওরা তাপ ছেড়ে দিলে তাহলে নেগেটিভ হবে না? কারণ তাপ ছেড়ে দিচ্ছে।
তাপ মাইনাস যাচ্ছে, তাপ মাইনাস হচ্ছে, তাপ মাইনাস হচ্ছে, বুঝছ নাই? বিক্রিয়ক তাপ ছাড়তেছে, পরিবেশে তাপ উৎপন্ন হচ্ছে তার কারণে, সেজন্য এটার নাম, এই বিক্রিয়াটার নাম তাপ উৎপাদী। কিন্তু তাপটা অ্যাকচুয়ালি বিক্রিয়ক ছেড়ে দিচ্ছে, তো বিক্রিয়ক থেকে তাপের পরিমাণ কমে যাচ্ছে না, সেই জন্য ΔH এর মান নেগেটিভ। আর তাপহারির ক্ষেত্রে কি, তাপহারির ক্ষেত্রে ধর এ আর বি যোগ করে, এ আর বি যুক্ত হয়ে সি আর ডি উৎপন্ন করতেছে, সি আর ডি উৎপন্ন করতেছে। তাপহারি মানে কি, পরিবেশ তাপ হারাচ্ছে, পরিবেশ কি হচ্ছে, পরিবেশ তাপ হারাচ্ছে, তার মানে নামকরণটা করা হয় পরিবেশের উপর ভিত্তি করে। এটা তোর পরিবেশ, এই যে পরিবেশ থেকে পরিবেশ তাপ হারাচ্ছে, তার মানে পরিবেশের তাপগুলো তো ওরা গ্রহণ করতেছে, তাই না? ওরা গ্রহণ করতেছে, পরিবেশের তাপ যখন ওরা গ্রহণ করতেছে, তার মানে ওদের তাপ বেড়ে যাচ্ছে না, ওদের তাপ বেড়ে যাচ্ছে না, সেজন্য তাপহারিতে ΔH এর মান পজিটিভ, তাপ বাড়তেছে। এটার কখনো ভুলা উচিত না, এটা স্ক্রিনশট নিয়ে রাখ, এই চিত্রটা দেখলে যেন বুঝোস। দাঁড়া একটু পরে নে, এই আমি কি টিক চিহ্ন দিই, এই যে তাপ ছাড়তেছে পরিবেশে, ঠিক আছে, এই যে, এটা যেন আর না ভুলোস। এটা হচ্ছে আমার লজিক, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি ΔH এর মান কেন পজিটিভ হয়, এখন নেগেটিভ হয়, এখন হচ্ছে একটু ডিটেলসে পড়বো। হুম, এ আর বি, সর, ধর বি আর সি একটা যৌগ, এটা একটা যৌগ, হ্যাঁ, ওটার সাথে আমরা এর বিক্রিয়া দিচ্ছি, কার বিক্রিয়া দিচ্ছি, তো নিশ্চয়ই আগে একটা শক্তি দিতে হবে, শক্তি দিলে না ওরা বিক্রিয়া অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করবে, সক্রিয়ণ শক্তিটা, এই শক্তিটা দিলাম, শক্তিটা দেওয়ার পর একটা সক্রিয়ণকৃত জটিল যৌগ উৎপন্ন হবে না, মানে বি আর সি এর মধ্যে বন্ধন ভাঙতে থাকবে, আর এ আর বি এর মধ্যে নতুন একটা বন্ধন যুক্ত হতে থাকবে, তাই না? মানে ছাড়া ছাড়া ভাব, আবার জোড়া জোড়া লাগা লাগা ভাব, তাই না? একদিক দিয়ে ছাড়বে, একদিক দিয়ে জোড়া লাগছে, তো ফাইনাল উৎপাদ হিসেবে সি আলাদা হয়ে গেছে আর এ আর বি মিলে একটা যোগ হয়ে গেছে, তাহলে এটা বিক্রিয়া, বিক্রিয়া কমপ্লিট হয়েছে, বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা যদি সক্রিয়ণকৃত জটিল যৌগ, কারণ সক্রিয়ণ শক্তি পাওয়ার জন্যই, পাওয়ার কারণে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে, এ আর বি নতুন যৌগ তৈরি হয়েছে আর সি কে ছেড়ে দিছে, বুঝতে পারছি? তার মানে আমাদের বিক্রিয়াটা যদি নর্মাল ভাষায় লিখি, সক্রিয়কৃত জটিল যৌগটা ছাড়া নর্মালি লিখি, এ প্লাস বি সি মিলে এ বি প্লাস সি উৎপন্ন হয়েছে, তাই না? ধরে নিলাম, আমাদের অ্যাজাম্পশন হচ্ছে ধরে নিলাম এটা তাপ উৎপাদী বিক্রিয়া, ধরে নিলাম। আমাদের মেন টার্গেট কি, আমাদের মেন টার্গেট হচ্ছে তাপ উৎপাদিতে কেন ΔH এর মান নেগেটিভ হয় এটা প্রমাণ করা, হ্যাঁ, ইভেন এটা পরীক্ষায় আসবেও। তো ধরে নিলাম এটা আমরা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া মানে, মানে কি তাপ উৎপন্ন করতেছে, তাই না? একটু আগে এই চিত্রতে দেখাইছি তাপ উৎপন্ন করতেছে মানে কি, পরিবেশে তাপ বাড়তেছে না, এই যে পরিবেশে তাপ বাড়তেছে না, তাহলে পরিবেশে তাপ বাড়তেছে, তো পরিবেশে যদি তাপ বাড়ে, তাপ উৎপন্ন করতেছে পরিবেশে, তো পরিবেশে তাপ উৎপন্ন করার কারণে টেম্পারেচার বেড়ে যাবে না, কারণ তাপ আর তাপমাত্রার একটা সমানুপাতিক সম্পর্ক আছে, ডাইরেক্ট সমানুপাতিক সম্পর্ক না, কিন্তু তাপ বাড়লে তাপমাত্রাও বাড়ে, তাই না? এটা কোথায় পড়ছিলাম দেখি বলতো, তাপগতিবিদ্যায় পড়ছি, হ্যাঁ, তাহলে পরিবেশের টেম্পারেচার বেড়ে গেছে না, টেম্পারেচার বেড়ে গেছে, টেম্পারেচার বেড়ে গেছে মানে কি, আমরা আদর্শ গ্যাসের একটা সূত্র পড়ছিলাম, মনে আছে কিনা জানি না, ই কে সমান 3/2 nRT, ঠিক না? গতিশক্তির সূত্র না এটা, গ্যাসের অণুগুলোর গতিশক্তির সূত্র। এখানে দেখতো ই কে সাথে টেম্পারেচারের সম্পর্কটা কেমন, টি বাড়লে ই কেও বাড়বে না, কারণ সমানুপাতিক সম্পর্ক না ই কে সাথে টি এর টেম্পারেচারের, তার মানে এখানে তো টেম্পারেচার বাড়তেছে, বাড়তেছে না, তো বাড়লে ই কেও বাড়বে না, গতিশক্তিও বাড়বে না, গতিশক্তি কার বাড়বে, এই যে বিক্রিয়কগুলোর গতিশক্তি বাড়বে না, এই যে বিক্রিয়কগুলোর অণুগুলার, এই বিক্রিয়কের অণুগুলার গতিশক্তি বাড়বে না, বাড়বে। তো এখন আমরা কি জানি, আমরা জানি যে একটা বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি থাকে, ওইটাই, ওই শক্তি কখনো চেঞ্জ হয় না, এই মহাবিশ্বের শক্তির মান কখনো চেঞ্জ হয় না, শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র যেটা বলে, ঠিক না? শক্তির সংরক্ষণশীলতা নীতি কি বলে, এই মহাবিশ্বে যে শক্তি আছে ওই শক্তি থাকে, নতুন করে সৃষ্টি হয় না, নতুন করে ধ্বংস হয় না, তোর বডিতে যে শক্তি আছে ওই শক্তিই থাকবে আজীবন, ওটা কখনো নতুন করে সৃষ্টি হবে না, মানে আরো নতুন করে বাড়বেও না, কমবেও না, ঠিক আছে? যদি একদিকে বাড়ে আরেক দিকে ব্যালেন্স কমে, কমে গিয়ে ব্যালেন্স হয়ে যাবে। ধর তোর এক হাতের শক্তি অনেক বেড়ে গেছে, তুই অনেকগুলো ইয়া মারছস, কি বলে, ডাম্বেল মারছস, হ্যাঁ,
এক হাতে শক্তি, ডান হাতে শক্তি অনেক বেড়ে দিছিস। এখন তুই ভাবিস না যে তোর টোটাল শক্তি বেড়ে গেছে। তোর এক হাতের শক্তি বাড়লে আরেক হাতের শক্তি কমে যাবে, কিন্তু টোটাল শক্তিটা কি ব্যালেন্স হয়ে যাবে। তাহলে তাহলে বলতে পারো যে তাহলে জিম করলে শক্তি বাড়ে কেন, বা ইয়া করলে শক্তি বাড়ে না। শক্তিটাকে প্রপারলি ইউজ করতে জানোস যে তখন, তখন শক্তিগুলো তোর ভিতরে যে শক্তিগুলা ইউজ করতেছ না তুই এখন বর্তমানে, জিম করলে এগুলা ইউজ হয়। বুঝতে পারছিস? কিন্তু নতুন করে শক্তি তোমার সৃষ্টি হবে না, ধ্বংস হবে না। হ্যাঁ, তার মানে আমরা এই টোটাল সমান কি জানি? আমরা যান্ত্রিক শক্তি সমান কি জানি? গতিশক্তি প্লাস বিভব শক্তি না, স্মৃতিশক্তি না, গতিশক্তি প্লাস স্মৃতিশক্তি। এটাই তো একটা সবকিছুর একটা টোটাল শক্তি, তাই না? টোটাল শক্তি মানে গতিশক্তি আর বিভব শক্তি। তাহলে গতিশক্তি যেহেতু বেড়ে যাচ্ছে, এই টোটালকে তো ফিক্স থাকতে হবে, তাই না? তাহলে স্মৃতিশক্তিকে কমে যেতে হবে না? আমি যতটুকু বুঝাচ্ছি ওটুকু বুঝতে হবে তোর, এর বাইরে গভীরতা যাইতে হবে না, ঠিক আছে? কারণ এগুলো ভার্সিটি লেভেলের পড়া। গতিশক্তি বেড়ে যাচ্ছে, স্মৃতিশক্তিকে তাহলে একটু কমে যেতে হবে না? তোর থেকে 10 টাকা আছে, 10 টাকার মধ্যে 6 আর 4 মিলে 10 টাকা হয়েছে। তো তোরটা 6 টাকাটা যদি 8 টাকা হয়ে যায়, তাহলে 10 টাকাটাকে ফিক্স রাখার জন্য 4টাকে 2 হয়ে যেতে হবে না? কমে যেতে হবে না? তাহলে এখানে যেহেতু গতিশক্তি বেড়ে যাচ্ছে, স্মৃতিশক্তিকে কমে যেতে হবে না যেহেতু ফিক্স থাকে। একটু বুঝলে হয়েছে। এখন দেখ, এখন আমরা একটা গ্রাফ আঁকবো। ওকে, গ্রাফের ওয়াই অক্ষে নিব স্মৃতিশক্তিকে, গ্রাফের এক্স অক্ষে নিব বিক্রিয়ার ধারা। বিক্রিয়ার ধারা মানে সময়, সময় মানে যত সময় বাড়তেছে। হ্যাঁ, তো শুরুর দিকে এ এ প্লাস বিসি, এ প্লাস বিসি এই দুইটা বিক্রিয়ক না? এই একটা বিক্রিয়ক, বিসি একটা বিক্রিয়ক। তো শুরুর দিকে তো ওদের মধ্যে নির্দিষ্ট পরিমাণে একটা না একটা শক্তি আছে, আছে না? একদম জিরো পরিমাণ শক্তি তো নেই। কেন শক্তি আছে? এই যে বি আর সি একটা বন্ধনের মাধ্যমে যুক্ত না? তো বন্ধনের মধ্যে একটা শক্তি আছে না? একটা শক্তি দিয়ে তো ওরা একে অপরের সাথে আবদ্ধ। এখন তুই প্রশ্ন করতে তাহলে এর কি হয়েছে, এই কেন শক্তি আছে? হ্যাঁ, তুই একটা সোডিয়ামের ধাতু নে, এটা কালারটা হলুদ আসতেছে কেন? তুই সোডিয়াম একটা ধাতু নে, তো সোডিয়াম ধাতু নিলে সোডিয়াম কি শুধু একটা সোডিয়াম অণু নিয়ে বিক্রিয়া করে? অনেকগুলো সোডিয়াম থাকে না ক্যালাস ক্যালাস হিসেবে? তো ওরা সোডিয়াম সোডিয়াম একসাথে থাকে না? তাহলে এখানে ওদের নিজেদের মধ্যে আগে থেকে একটা তার মানে কি শক্তি আছে, তাই না? তো ধরে নিলাম এর স্থিতিশক্তিটা হচ্ছে যে একটু, কারণ ওরা তো এখন নড়াচড়া করতেছে না, তার মানে ওদের মধ্যে এখন যে শক্তিটা আছে এটাই স্থিতিশক্তি, তাই না? কারণ একেবারে জিরো তো হবে না, আগে থেকে কিছু পরিমাণ শক্তি আছে, ধরে নিলাম এটা এই পয়েন্টে। হ্যাঁ, এই যে এই দাগটা হচ্ছে তার আগের পয়েন্ট, আগে থেকে যে শক্তিটা আছে এ প্লাস বিসি, এই যে শুরুর দিকে। ওকে, এখন ওকে যদি বিক্রিয়া অংশগ্রহণ করতে হয়, ওকে যদি বিক্রিয়া অংশগ্রহণ করতে হয়, তাকে তাহলে ওকে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করতে হবে না, সক্রিয়কৃত শক্তি। তো ধরে নিলাম এই যে আর শক্তিটা বাড়তে যাচ্ছে, এতটুকু পর্যন্ত হচ্ছে সক্রিয়কৃত শক্তি অর্জন করে ফেলছে, তাই না? তার মানে এই পয়েন্টটা হচ্ছে কি সক্রিয় শক্তি। এই যে এতটুক, এতটুক হচ্ছে কি সক্রিয় শক্তি। এই সক্রিয় শক্তি নিয়ে একটা ম্যাথ আসে, এটা আমি হালকা করে বলে দিই। হ্যাঁ, গ্রাফ থেকে ম্যাথ আসে যে সক্রিয় শক্তি। তোকে বলবে যে ই এর মানটা বের করো। ই এর মানটা তুমি বোকার মতন ইয়া থেকে বের করবা না, মানে শূন্য থেকে বের করবা না। হ্যাঁ, ধর তোরে বলে দিছে যে 50 জুল, একটু 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 কত, এই পয়েন্টটা কত, 50 জুল। হ্যাঁ, তুমি বলে দিও না যে 50 জুলই ওর সক্রিয়কৃত শক্তি, না। সক্রিয়কৃত শক্তি হচ্ছে যে বিক্রিয়ার শুরুতে তো ওর একটা শক্তি ছিলই, ধর এটা 20 জুল, তাই না? সক্রিয় শক্তি হচ্ছে 20 জুল থেকে 50 জুল পর্যন্ত, তার মানে কত 30 জুল। 50 থেকে 20 বিয়োগ দিতে হবে, কারণ দেখ সক্রিয়কৃত শক্তিটা উঠছে এখান থেকে, এই যে এই শক্তি থেকে উঠছে যে। হুম, তার মানে এটা সক্রিয় শক্তি হলে মানে কি ও বিক্রিয়া অংশগ্রহণ করার মতন অবস্থা হয়ে গেছে, তাই না? আর সক্রিয়কৃত তার মানে এই অবস্থাতেই ও সক্রিয়কৃত জটিল অবস্থাটা সৃষ্টি হবে। মানে সিকে ছাড়া ছাড়া ভাব, এর সাথে জোড়া লাগা লাগা ভাব, তাই না? ওকে, এবার হচ্ছে কি উৎপাদে পরিণত হওয়ার জন্য সে রেডি। সেই কি রেডি। আমরা কি দেখছি একটু আগে? আমরা ধরে নিচ্ছি তাপ উৎপাদী বিক্রিয়া না? এটাকে আমরাই ধরে নিচ্ছি এটা তাপ উৎপাদী বিক্রিয়া না? আর তাপ উৎপাদী বিক্রিয়ার কারণে টেম্পারেচার বাড়তেছে, আর টেম্পারেচার বাড়ার কারণে গতিশক্তি বাড়তেছে, আর গতিশক্তি বাড়ার কারণে স্থিতিশক্তিটা কমতেছে না? তার মানে শুরুর দিকে যে স্থিতিশক্তি ছিল তার থেকে কম স্থিতিশক্তি দিতে হবে না? বিক্রিয়ক শুরুতে যা ছিল উৎপাদে, তার মানে তার থেকে কম স্থিতিশক্তি হবে না? তার মানে এখন ধরে নিলাম এই পয়েন্ট হচ্ছে তার স্মৃতিশক্তি। তার মানে উৎপাদটা উৎপন্ন হওয়ার সময় শক্তিটা নেমে এদিকে নামবে না? শুরুর দিকে ছিল এই পয়েন্টে, নামছে এখন এই পয়েন্টে। এই যে এটাই হচ্ছে ডেল এইচ এর মান, ডেল এইচ এর মান। আর আমরা কি জানি
পার্থক্য সবসময় হিসাব করা হয় শেষ থেকে শুরু বিয়োগ দিয়ে, তাই না? তাহলে তুমি এখন বলো এই স্থিতিশক্তির মানটা এই স্থিতিশক্তি থেকে কম না? তো শেষ থেকে যদি শুরু বিয়োগ দাও আনসারটা মাইনাস আসবে না? তাহলে ডেলএচ এর মান নেগেটিভ হয়েছে? এটাই তো ডেলএচ এর মান বের করলাম যে শেষ থেকে শুরু বিয়োগ দিয়ে। না গ্রাফে বোঝা যাচ্ছে না। এবার নামতেছে দেখে যে না নামতেছে দেখে নেগেটিভ না, তাপ হারি যখন পড়াবো তখন বুঝবি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে নামতে নামতে শুরুতে যেটা ছিল তার থেকেও বেশি নামছে, এটা হচ্ছে কথা। তাতে কেন নামছে? কারণ গতিশক্তি বেড়ে গেছে, গতিশক্তি বেড়ে গেলে তো ব্যালেন্স করার জন্য স্থিতিশক্তিটা কমাই দিতে হবে। তার মানে আগে স্থিতিশক্তি যা ছিল তার থেকে কম স্থিতিশক্তি হবে, মানে এতটুকু। এটা এখান থেকে এতটুকু পর্যন্ত টিএলএইচ এর মান। আর শেষ থেকে আর আমরা পার্থক্য হিসাব করি কিভাবে? শেষ থেকে শুরু বিয়োগ দিই। তো এখানে শেষ থেকে শুরু বিয়োগ দিলে এটা নেগেটিভই আসতেছে। তার মানে তাপ উৎপাদিত কেন টিএলএইচ এর মান নেগেটিভ বুঝাতে পারছি এবার? ওকে, এটা প্রমাণটা আসে কিন্তু। এভাবে প্রমাণ করে একটু প্রমাণ করে দিলে হবে। তো তাপহারির ক্ষেত্রে কি হবে? তাপহারির ক্ষেত্রে শুরুর দিকে এটা ছিল না? আচ্ছা এবার ধরে নিলাম এই বিক্রিয়াটা তাপহারি, এই বিক্রিয়াটা সেম বিক্রিয়াটা এবার ধরে নিলাম তাপহারি। আমরা আমাদের অ্যাজাম্পশন হচ্ছে তাপহারি। তো তাপহারি মানে কি? তাপকে হারিয়ে ফেলতেছে না? তার মানে কি কোনো টেম্পারেচার উৎপন্ন হচ্ছে বা বাড়বে? টেম্পারেচারটা কমে যাবে, টেম্পারেচার কমে যাবে না? টেম্পারেচার কমে গেলে ইকের সাথে টেম্পারেচার সম্পর্ক কি? তাহলে টেম্পারেচার যেহেতু কমতেছে ইকেও কমে যাবে না? তাহলে ই টোটালটা ব্যালেন্স করার জন্য ইকে যেহেতু কমে যাচ্ছে এবার ইপি কে বাড়ায় দিতে হবে না? তাহলে শুরুর দিকে যে স্থিতিশক্তিটা ছিল উৎপাদ এই স্মৃতিশক্তি থেকে কমপক্ষে এর উপরে কোন একটা স্মৃতিশক্তিতে উৎপাদটা উৎপন্ন হবে, তাই না? তা এর উপরে দিলাম, কিন্তু তাই বলে সক্রিয় শক্তির উপরে দিয়ে দিস না। কারণ সক্রিয় শক্তি তো কি? ওকে বিক্রিয়া অংশগ্রহণ করার জন্য একটা শক্তি অর্জন করতেছে এখান থেকে এতটুকু। অর্জন করার পর এবার আস্তে আস্তে উৎপাদে পরিণত হচ্ছে, কিন্তু উৎপাদে পরিণত হতে শক্তি কমতেছে, ঠিক আছে। সক্রিয়কৃত শক্তির থেকে অবশ্যই শক্তি কমবে, কিন্তু কমতে কমতে এতটা কমবে না, শুরুতে যেটা ছিল শক্তি তার থেকে কমে যাবে। কারণ কেন? ইপি যে বাড়বে, তার মানে ইপিটা এই পয়েন্টে। এখন যদি ডেলএচ এর মান হিসাব করো, এই স্থিতিশক্তি থেকে এই স্থিতিশক্তির মান বেশি না? এটা দেখলে বোঝা যায়। ডেলএচ এর মান হিসাব করলে এখান থেকে এনে হিসাব করলে শেষ থেকে যদি শুরুর বিয়োগ দাও তাহলে ডেলএচ এর মান অবশ্যই পজিটিভ আসবে। তাহলে তাপারি কি? পজিটিভ। তাপারিতে ডেলএচ এর মান পজিটিভ আর তাপ উৎপাদিতে ডেলএচ এর মান নেগেটিভ। এই দুইটা প্রমাণ প্রমাণ গ্রাফ সহ পড়ে ফেলতে হবে। এবার হচ্ছে সক্রিয়কৃত জটিল যৌগের বৈশিষ্ট্য। সক্রিয়কৃত জটিল যৌগের ম্যাক্সিমাম এনার্জি থাকে, ওই যে আমি বলছি না সক্রিয়কৃত জটিল যৌগটা ম্যাক্সিমাম এনার্জি, এরপর আস্তে আস্তে ওটার থেকে বেশি হইতে পারবে না। গ্রাফে কি দেখছোস? এই যে গ্রাফে দেখছোস না, এই যে এটা সব থেকে বেশি। এটা অর্জন করার পর তারপর আস্তে আস্তে ইয়ে হবে আর কি, বিক্রিয়া অংশগ্রহণ করতে হবে। কি আমি বুঝতে পারতেছি না কেন খাইছে কেন ধ্বংস। যাই হোক, এখন কি দেখ, তাহলে এটা তো বুঝাইতে পারছিস পারছি এর শক্তি বিক্রিয়ক এবং উৎপাদ উভয় থেকে বেশি থাকে। এটা একটা একটা বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে এই অবস্থায় বিক্রিয়কের বন্ধন আংশিকভাবে ভাঙে এবং উৎপাদের বন্ধন আংশিকভাবে জোড়া লাগতে থাকে। ওই যে বলছিলাম না, ওই ছাড়তে থাক, ছাড়া ছাড়া ভাব আবার লাগা লাগা ভাব, দুইটা এই এটাই তো আংশিক ভাবে বলে, আংশিক ভাবে লাগতেছে আবার ভাঙতেছে। এই জটিল অবস্থা সর্বদা উৎপাদে পরিণত না হয়ে কখনো কখনো পুনরায় বিক্রিয়কে ফিরে আসতে পারে। এটার মানে হচ্ছে যে এই যে এতটুকু প্রাপ্ত হওয়ার পর শক্তিটা এতটুকু প্রাপ্ত হওয়ার পর আবার এখানে না গিয়ে আবার পুনরায় বিক্রিয়কে পরিণত যেতে পারে যদি কোনো আমরা মিস্টেক করি, ঠিক আছে। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যটা এগুলো তেমন বুঝাবার কিছু নেই, ঠিক না? এবার হচ্ছে আরহেনিয়াস সমীকরণ, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। বিজ্ঞানী আরহেনিয়াস তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে, আমার এখনো মনে আছে এই নোটগুলো আমি যখন পড়ছি, এখানে আমি শিওর এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া থাকবে, অনেকগুলো অঙ্ক দেওয়া থাকবে। আমি সব অঙ্ক তোকে বুঝে দিব না, দুই একটা অঙ্ক বুঝে দিবে, বাকিগুলো তুই করবি। আমার এখনো মনে আছে যে আমি যখন করতাম আমি সবগুলো অঙ্ক দুই তিনবার করে প্র্যাকটিস করছি, এরপর হচ্ছে জাস্ট চোখ চোখ বুলে যাইতাম। হুম। বিজ্ঞানী আরহেনিয়াস কি করছে? তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হার এবং সক্রিয় শক্তি কিভাবে পরিবর্তিত হয় তা সমীকরণের মাধ্যমে প্রকাশ করছে। আশা করি বিক্রিয়ার হার কি সক্রিয় শক্তি কি এটা আর বোঝানো লাগবে না। বিক্রিয়ার হার হচ্ছে বিক্রিয়ার স্পিড, আর সক্রিয় শক্তি তো এখনো পড়াইলাম, তাই না? হ্যাঁ,
তো কথা হচ্ছে এটা এই বিক্রিয়ার হারটা আর সক্রিয় শক্তিটা তাপমাত্রার সাথে কিভাবে সম্পর্কিত, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এগুলো কিভাবে বাড়তেছে, এটাই সমীকরণের মাধ্যমে কি করছে, প্রকাশ করছে। একে আরহেনিয়াসের সমীকরণ বলে। আরহেনিয়াসের সমীকরণ জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে যে আরহেনিয়াস সমীকরণ কাকে বলে। তো ও সমীকরণটা হচ্ছে k is equal p into z into ই বলতে আবার ইলেকট্রন বুঝিস না। ই বলতে এখানে বোঝাচ্ছে ক্যালকুলেটরের ই, মানে লনের বিপরীত রাশি, এক্সপোনেনশিয়াল। ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। ই এটা হচ্ছে সক্রিয় শক্তি, আর হচ্ছে যে মোলার গ্যাস ধ্রুবক মনে আছে 8.31, আর টি হচ্ছে ক্যালভিনের তাপমাত্রা। আর ই হচ্ছে এক্সপোনেনশিয়াল, যেটা ক্যালকুলেটরে ই এর মান বসালে মান যেটা আসে। হ্যাঁ, আমি আরো বুঝাচ্ছি। এখন কথা হচ্ছে পি ইন্টু জ্যাট ইন্টু ই টু দি পাওয়ার এত, এইটা মাথার উপর দিয়ে গেছে না? কি বুঝাইলো? কে দ্বারা বুঝাচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, এটা তো গত ক্লাসে বুঝাইছি। পি দ্বারা বুঝাচ্ছে স্থানিক দিক বিন্যাস। একটু আগে বুঝে আসে স্থানিক দিক বিন্যাস। স্থানিক দিক আমি বলতেছি একটু আগে কি বুঝাইছি, এই যে এই যোগটা স্থানিক দিক বিন্যাস কত বলতো? এক। এক কেন কেন স্থানিক দিক স্থানিক দিক বিন্যাস হিসাব করতে হয় ওর ফাঁকা জায়গা কয়টা আছে। হ্যাঁ, এখন কত হচ্ছে ওর টোটাল ফাঁকা জায়গা কয়টা হইতে পারে দেখি বলতো? সর্বোচ্চ টোটাল ফাঁকা জায়গা কয়টা হতে পারে? 4টা। কারণ এদিকে একটা ফাঁকা জায়গা, এদিকে একটা ফাঁকা জায়গা, এদিকে একটা ফাঁকা জায়গা, এদিকে একটা ফাঁকা জায়গা, এই 4টাই ফাঁকা জায়গা হইতে পারে। চারটা ফাঁকা জায়গা থাকবে তাকে বলা হবে স্থানিক দিক বিন্যাস হচ্ছে 4। ওর যেহেতু একটা ফাঁকা জায়গা আছে, তাহলে স্থানিক দিক বিন্যাস কত হবে? 1। 1। তাহলে পি হচ্ছে স্থানিক দিক বিন্যাস, বুঝতে পারছি? এই যে পি হচ্ছে স্থানিক দিক বিন্যাস, যার অর্থ হচ্ছে ফ্রি জায়গা। আর চ্যাট মানে হচ্ছে সংঘর্ষের হার, মানে কত পরিমাণ সংঘর্ষ হচ্ছে। বিক্রিয়ক সংঘর্ষ হইলে না উৎপাদে পরিণত হবে। যদিও সংঘর্ষ হওয়ার আগে আগে সক্রিয় শক্তি লাভ করতে হবে, লাভ করে তারপর হচ্ছে সংঘর্ষ শুরু হবে, তাই না? বেসিক ঠিক থাকতে হবে, আমি সেজন্য কথাগুলো বারবার বলতেছি। আর এই এক্সপোনেনশিয়াল থেকে শুরু করে টু দি পাওয়ার ই এ বাই আর টি একটু পর্যন্ত এটাকে বলা হয় কত শতাংশ অণু সক্রিয় শক্তি প্রাপ্ত হয়েছে। হুম। আচ্ছা, এখন তুই আমাকে একটা কথা বল, স্থানিক দিক বিন্যাস যত বেশি, বিক্রিয়া তত বেশি হবে না? কারণ ফাঁকা জায়গায় যত বেশি, বিক্রিয়াটা তত বেশি হবে। বিক্রিয়াটা তত বেশি হচ্ছে মানে কি, বিক্রিয়া হারটা বাড়তেছে না, বিক্রিয়ার স্পিড বাড়বে না? কারণ খুব সহজে ফাঁকা জায়গা পেয়ে গেছে, জোড়া লেগে যেতে পারতেছে। তাহলে স্পিড যেহেতু বিক্রিয়ার স্পিড বাড়তেছে মানে কি, বিক্রিয়ার স্পিড মানে বিক্রিয়া হারের স্পিড বাড়তেছে, তাই না? বিক্রিয়া হার বাড়তেছে। আর বিক্রিয়া হার বাড়লে বিক্রিয়া হার ধ্রুবকও বাড়বে না? তাহলে স্থানিক দিক বিন্যাসের সাথে হার ধ্রুবকের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তারপর হচ্ছে যত পরিমাণ সংঘর্ষ হবে তত পরিমাণ বিক্রিয়া স্পিড হবে না? স্বাভাবিক, সংঘর্ষ হচ্ছে বলে তো বিক্রিয়া থেকে উৎপন্ন হবে। সংঘর্ষ যত বেশি, বিক্রিয়ার স্পিড তত বেশি। তার মানে কি চ্যাটের সাথেও বিক্রিয়া হারের সম্পর্ক সমানুপাতিক হলে বিক্রিয়া হার ধ্রুবকের সম্পর্ক সমানুপাতিক না? তাহলে কে কে সমানুপাতিক চ্যাট, বুঝতে পারছি? ঠিক সেম ভাবে এক্সপোনেনশিয়ালের সাথেও কি সমানুপাতিক এটার সাথে? এই এক্সপোনেনশিয়াল আর মানে সম্পূর্ণ কত শতাংশ অণু সক্রিয় শক্তি প্রাপ্ত হচ্ছে। যত বেশি অণু সক্রিয় শক্তি প্রাপ্ত হবে তত বেশি বিক্রিয়া অংশগ্রহণ হবে না? তাহলে বিক্রিয়ার স্পিড বেড়ে যাবে না, হারটা বেড়ে যাবে না? তাহলে এটার সাথেও হার ধ্রুবকের সম্পর্ক কি সমানুপাতিক না? তো তিনটা একসাথে লিখলে কে সমানুপাতিক এটা লেখা যায় না? তাহলে ধ্রুবকটা উঠে দিলে ধ্রুবকের মান এখানে 1, ধ্রুবকের মান এখানে কত? 1। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করছে ধ্রুবকের মান 1, কেন 1 এটা আমাদের পড়া লাগবে না। তাহলে এটা হচ্ছে আরএনএস এর সমীকরণ। তো অনেক বোকাচন্দ্র আরএনএস এর সমীকরণ কোনটা লেখে বলতো? এর পরেরটা এটা লেখে, তাই না? এটা শুধু আরএনএস এর সমীকরণ লিখতে বললে ওইটাই লিখবি, ওইটাই আরএনএস বুঝে। এটাকে আপডেট করে হচ্ছে এগুলো আমরা আনছি। হুম, ওই পৃষ্ঠায় যে বর্ণনা করছি তা। হুম, তাহলে এখন হচ্ছে এই সূত্রটা কোত্থেকে আসছে এই টাইমে? বাহ, সেরা। গত বছর কিন্তু এত ডিটেলসে পড়ায়নি, গত বছর শুধু এই সূত্রটা দেখাই দিছিলাম।
হ্যাঁ, কারণ তখন তো যতটুক লাগবে ততটুকুই। হ্যাঁ, চাইলে তো আমি চ্যাপ্টার এখনো বলে দিতে পারি যে কতটুক লাগবে, আমি তো জানি। হ্যাঁ, কিন্তু এটা চ্যাপ্টার শেষ করার পর বলবো যে কতটুক করবি। আজকে কালকে যা পড়াইছি তার রিডিং দিছস নাকি কে জানে। হ্যাঁ, বুঝে বুঝে রিডিং দিছস, কারণ আজকে পড়া আজকে কমপ্লিট করে ফেলতে হবে, নাহলে জমবে না। রিডিং দিলেই হবে, কারণ আমি তো বুঝাই দিচ্ছি। একবার আমার দ্বারা রিডিং হচ্ছে, আমার দ্বারা বোঝা হচ্ছে, আবার নিজে যখন পড়তেছিস তখন তো এটা পুরো পড়া হয়ে যাওয়ার কথা। আচ্ছা দেখ, এখন এই সূত্রটা কোত্থেকে আসছে আমরা এটা দেখি। আমরা কিন্তু ম্যাথ করব কিন্তু এই সূত্র দিয়ে, আমরা এই সূত্র দিয়ে ম্যাথ করব, ঠিক আছে? প্লাস হচ্ছে যে আরো একটা সূত্র আছে, ওই সূত্র, দুইটা সূত্র হবে, ওই দুইটা সূত্র দিয়ে ম্যাথ করব। এই সূত্র দিয়ে কখনো ম্যাথ করতে পারবো না, বুঝতে পারছি? তো এখন দেখ, এই যে পি আর ছেদ আছে না, স্থানিক দিক বিন্যাস আর সংঘর্ষের হার, এই দুটাকে একসাথে বলা হয় আরহেনিয়াস ফ্যাক্টর। আর কোন ফ্যাক্টর যদি এক্সপোনেনশিয়ালের আগে থাকে ওই ফ্যাক্টরটাকে বলা হয় প্রি প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। ই এর আগে এটা আছে না, ই এর আগে, ই মানে কি এক্সপোনেনশিয়াল না, এক্সপোনেনশিয়ালের আগে এই ফ্যাক্টরটা উপস্থিত না, মানে এ। তা এটা কোন ফ্যাক্টর যদি, মোট কথা, ই এর আগে কিছু থাকলে এটাকে বলা হয় প্রি এক্সপোনেনশিয়াল, কারণ ই হচ্ছে এক্সপোনেনশিয়াল। ই এর পরে কিছু থাকলে এটাকে বলে পোস্ট এক্সপোনেনশিয়াল। তো পি আর ঝ্যাট হচ্ছে ই এর আগে আছে, তাহলে এটাকে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর বলবো না? আর পি আর ঝ্যাটের গুণফলকে এ বলা হয়। এ হচ্ছে আরহেনিয়াস ফ্যাক্টর বা আরহেনিয়াস ধ্রুবক, বুঝতে পারছি? তাহলে টোটাল সূত্রটা এবার লেখা যায় না, কে ইজ ইকুয়াল এ টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। তাহলে উভয় ক্ষেত্রে যদি লন দ্বারা গুণ করে তাহলে লন এটা হবে না? আর যদি লনের অঙ্ক পেরে থাকো তাহলে লনকে সমান, যেহেতু এটা এই দুটো গুণ আকারে আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে না, লনে প্লাস এটা। ওকে। আর আমরা কি জানি, লন ই টু দি পাওয়ার এক্স মানে এক্স, তাই না? তার মানে লন ই টু দি পাওয়ার টু মানে টু, লন ই টু দি পাওয়ার ফাইভ মানে ফাইভ। তার মানে লন ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি সমান মাইনাস ই এ বাই আর টি। তাহলে লন কে সমান হচ্ছে যে লন এ মাইনাস ই এ বাই আর টি। এটা হচ্ছে আমাদের একটা সূত্র। এই একটা সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। আরেকটা সূত্র আমাদের জানা লাগবে। এই সূত্রটাকে, এই সূত্র নিয়ে আরেকটু ঢাল, ঢাল নিয়ে ম্যাথ আসে। কি নিয়ে ম্যাথ আসে? ঢাল নিয়ে ম্যাথ আসে। এই যে লন কে সমান, আমরা এই সূত্রটা পাইছি না? তাহলে তোর চারপাশে এত আওয়াজ হচ্ছে কেন? তুই শুনতেছিস কিনা এটা তো আমি বুঝতেছি না। আচ্ছা, 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 তুই মনোযোগ দিচ্ছিস কিনা এটা বল। লন কে সমান হচ্ছে লন এ মাইনাস ই এ বাই আর টি। তার মানে এই সূত্রটা পাইছি, তাই তো? একটু ভেঙে লিখে এই সূত্রটাকে। টিটা টি ডিভাইড বাই টি যেটা আছে এটাকে ওয়ান বাই টি আকারে লিখতে পারি না? তাহলে লন কে কে যদি আমরা ওয়াই ধরি, ওয়ান বাই টি কে যদি আমরা এক্স ধরি, তাহলে এটা ওয়াই সমান এম এক্স প্লাস সি এর সাথে মিলে যাচ্ছে না? যেখানে সি হচ্ছে এটা, সি হচ্ছে লন এ, আর এম এক্স হচ্ছে এটা না, এটা হচ্ছে এম আর এটা হচ্ছে এক্স। তার মানে ঢাল এটা না? একটু বুঝছস? তাহলে লন কে আর ওয়ান বাই টি এর গ্রাফটা যদি আঁকতে বলে, হ্যাঁ, এটা এটা পরীক্ষায় আসে কিন্তু, গ্রাফ এটা, লন কে আর ওয়ান বাই টি এর গ্রাফ আঁকতে বললে, তাহলে তুমি ইজিলি দেখতেছো যে ঢালের মান নেগেটিভ। ঢালের মান নেগেটিভ মানে কি? উপর, সরলরেখাটা উপর থেকে নিচে নামবে না, কারণ ঢালের মান নেগেটিভ। ঢাল মানে কি? কতটুক খাড়া, কতটুক খাড়া। তো এখানে তো দেখা যাচ্ছে নেগেটিভ, তার মানে উপর থেকে নিচে নামবে, নিচ থেকে উপর উঠবে না। এটা তো কমন সেন্স থেকে বলা যায়। আর কতটুক, কতটুক উপর থেকে নিচে নামবে, এই সাইজটা কেমনে হিসাব করবো? এটাই তো সি এর মান। ওয়াই অক্ষে যে জায়গায় ছেদ করে ওইটাই তো সি এর মান, তাই না? তো এখানে সি সমান কোনটা? লন এ না? এই যে লন এ। তার মানে গ্রাফে দেখাই দিতে হবে এতটুকু পরিমাণ লন এ, মানে এটা আন্দাজ পরিমাণ একটা সাইজ নিবে আর কি লন এ। হ্যাঁ। আর এই ঢাল যেহেতু নেগেটিভ, তাহলে রেখাটা উপর থেকে নিচে নামবে। হুম। আর এই রেখার ঢাল হচ্ছে মাইনাস ই এ বাই আর। মাইনাস কি? ই এ বাই আর। আবার মাইনাস ই এ বাই আর টি বসাই দিস না, কারণ ওয়ান বাই টি কে তো আমরা আলাদা করে ফেলছি। তাহলে ঢালের মান পাওয়া গেছে। কিন্তু কথা হচ্ছে যে এখানে বোকাচন্দ্ররা সূত্র না বুঝে পরীক্ষার হলে যায়, তারপর টিচার যখন একটু প্রশ্ন করে দেয় তারপর পারে না। হ্যাঁ। লন ওয়াই অক্ষে যখন লন লন কে থাকবে আর এক্স অক্ষে যখন ওয়ান বাই টি থাকবে তখন হচ্ছে ঢাল হচ্ছে এটা।
কিন্তু লন কে কে আমরা ঠিক সেম সূত্রটা আমরা লগে কনভার্ট করতে পারি না। আমরা জানি যে ln x সমান 2.303 log x, তাই না? তার মানে ln কে এর জায়গায় আমরা লিখতে পারি না 2.303 log k, ln এই জায়গায় লিখতে পারি না 2.303 log a মাইনাস a বাই rt। এটা তো চেঞ্জ হবে না, এটা যা আছে তা। হ্যাঁ, তো এখান থেকে উভয় ক্ষেত্রে 2.303 দিয়ে ভাগ করলে এটা log k থাকে, এটা log a থাকে, আর মাইনাস e এর ডিভাইড বাই 2.303 rt থাকে না? উভয় ক্ষেত্রে 2.303 দিয়ে ভাগ করছি, সূত্রটা একটু সুন্দর করছি। এখন দেখতো, এখন যদি এটাকে আমরা mx প্লাস c তে নিই, তখন m এর মান এটা আসে না, মাইনাস e বাই 2.303 r t না, কিন্তু আর টি, কারণ 1 বাই t কে তো আলাদা করে লিখছি। এটা হচ্ছে m। তার মানে যখন ঢাল হচ্ছে কি, মানে যখন গ্রাফটা হচ্ছে যে log k আর 1 বাই t এর গ্রাফ থাকবে, তখন হচ্ছে ঢাল হচ্ছে মাইনাস e বাই 2.303 r। ওকে, আর যদি গ্রাফটা যখন শুধু ln k আর 1 বাই t থাকবে, তখন হচ্ছে যে ঢালের মান হচ্ছে মাইনাস e বাই r। গ্রাফটা লগে দেওয়া আছে নাকি লনে দেওয়া আছে আমাদের হিসাব রাখতে হবে। হুম, তার মানে তুমি যেখানে যেখানে ভুল করতে পারো এগুলো আমি ধরে দিচ্ছি, ঠিক আছে? এই যে কোশ্চেনে যদি লন কে বনাম 1 বাই টি থাকে, তাহলে ঢাল হচ্ছে মাইনাস এ বাই আর। লগ কে বনাম 1 বাই টি থাকলে এটাকে ঢাল হচ্ছে মাইনাস এ বাই 2.303 আর। আর হ্যাঁ, দুইটা গ্রাফ যদি একসাথে আঁকতে বলে, যে লগ দিয়েও দেখাও লন দিয়ে দেখাও, তখন আরো এক বোকাচন্দ্র পাওয়া যায়। হ্যাঁ, বেশি ঠিক না থাকলে যা হয়, আমি যদি তোকে না বলে দিতাম, তুইও সেম কাজ করতি। হুম, তুই কি করতি? চিত্রটা সেম ভাবে আঁকতি না, উপর থেকে নিচে ভাবে একটা রেখা আঁকতি নাকি? ভেরি গুড, এটা একটু ফ্ল্যাট হবে, এই রেখাটা একদম নিচে যাবে না, একটু ফ্ল্যাট হবে, একটু ফ্ল্যাট হবে। কারণ কেন? কারণ হচ্ছে যে এ দেখ, মানটা ছোট হয়ে যাবে, মানটা ছোট হয়ে যাবে না ঢালের মানটা। ঢাল মানে কি বোঝায়? কতটুকু খাড়া। তার মানে এটা খাড়া জিনিসটা কমে যাবে না, কারণ মানটা ছোট হয়ে যাচ্ছে ঢালের মানটা। কারণ কেন? ওটাতে শুধু মাইনাস ইএ বাই আর, কিন্তু এখানে মাইনাস ইএ ডিভাইড বাই 2.303 আর। তার মানে ওখানে শুধু ইএ কে আর দিয়ে ভাগ দিতাম লনের জায়গায়, লন কেটাতে, তাই না? কিন্তু এখানে ইএ কে আমরা 2.30 আর দিয়ে ভাগ করতেছি, তাহলে এই মানটা ছোট আসবে না। আর ঢালের মান ছোট মানে কি? খাড়া কম হবে, রেখাটা খাড়া কম হবে। তার মানে এই রেখাটা একটু কি হবে? ফ্ল্যাট হবে। বুঝতে পারছি? তাহলে রেখা আঁকার সময় খেয়াল রাখতে হবে। এখন আমরা আরেকটা সূত্র বের করবো। এই দুইটা সূত্র দিয়ে হচ্ছে আমরা ম্যাথ করবো। প্রথম সূত্রটা দিয়ে আমরা ম্যাথ করবো না, প্রথম সূত্রটা হচ্ছে আর্হেনিয়াস বলে গেছিল যে। ওকে, তাহলে আমরা কি জানি তাপমাত্রার সাথে বিক্রিয়ার হার ধ্রুবক চেঞ্জ হয়, তাই না? গত ক্লাসে পড়াইছিলাম। বিক্রিয়ার হার ধ্রুবক কারোর সাথে চেঞ্জ হয় না, শুধু কার সাথে চেঞ্জ হয়? তাপমাত্রার সাথে। তাহলে লন কে সমান যদি এই সূত্রটা হয়, তাহলে T1 তাপমাত্রায় এটা K1 হবে না, লন K1 হয়ে যাবে না? তাহলে লন A মাইনাস ইএ বাই আর T1 হবে না? আবার T2 তাপমাত্রা এটা K2 হবে না? লন A আর ইএ ডিভাইড বাই আর T2 হবে না? তাহলে এখন যদি আমরা 2 থেকে 1 বিয়োগ দিই, 2 থেকে কি বিয়োগ দিব? 1 বিয়োগ দিব। তাহলে 2 নাম্বার হচ্ছে এটা, আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এটা প্লাস হয়ে যাবে। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এটা প্লাস হয়ে যাবে। আর এটা, আর লন যদি করে থাকো, আমরা কি জানি বিয়োগ করা থাকলে এটা প্লাস ভাগ আকারে চলে আসে। লন, তো মাইনাস থাকলে এটা ভাগ হয়ে যাবে না? তাহলে লন K2 বাই K1 হবে না? আর এদিকে যা আছে তাই, এখান থেকে আমরা শুধু ইএ বাই আরটা কমন নিব। ইএ বাই আরটা কমন নিলাম। মাইনাস সাইন মাইনাস নিয়ে যেহেতু গন্ডগোল না হয়, এদিকে যেহেতু মাইনাস টাইনাস নিয়ে গন্ডগোল না হয়, তাহলে আমরা প্রথমে কি লিখবো? 1 বাই T1 মাইনাস 1 বাই T2। তাহলে সূত্রটা মুখস্থ থাকবে কিনা বল? তাহলে এদিকে আর মাইনাস দিতে হচ্ছে না। আমরা যদি 1 বাই T2 মাইনাস 1 বাই T1 দিতাম, তাহলে এদিকে আবার একটা মাইনাস দিতে হতো, তাই না? এটা মাইনাসটা না রাখার জন্য সূত্রটা হচ্ছে এটা। সূত্রটা মুখস্থ করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কে হিসেবে যে নিচে, সে টি হিসেবে এখানে আগে। বুঝতে পারছি? কারণ T1 তাপমাত্রায় তো K1 পাইছি, তাই না? হাত ধ্রুবক। এখানে K1 যেহেতু নিচে, তাহলে T1 হবে এখানে আগে। আমি যদি K2 কে নিচে দিতাম, তাহলে সূত্রটা চেঞ্জ হয়ে T2 টা আগে হইতো। বুঝতে পারছি? T2 টা আগে হইতো, আর সূত্র বাকি সব সেম থাকতো। এখানে আর এর মান কোনটা বসাবো? আমরা জানি আর এর মান দুইটা বসানো যায়, 0.0821 টাও বসানো যায়, 8.314 টাও বসানো যায়।
কিন্তু এই সূত্রের ক্ষেত্রে আমরা সবসময় 8.314টাই বসাবো। আর এর এককটা মনে রাখা জরুরি, জুল পার কেলভিন পার মোল। আর এখানে ইয়ে যেটা আছে এটা শুধুমাত্র কার উপর নির্ভরশীল? প্রবাহকের উপর নির্ভরশীল। ইয়েটা কি? সক্রিয় শক্তি। ইয়েটা কি? সক্রিয় শক্তি। বুঝতে পারছি? তাহলে এখানে সবার পরিচিত জানোস। এখন আমরা ম্যাথ করতে পারবো। প্রথম কথা হচ্ছে সূত্র প্রতিপাদন আসবে না। সহজ কথা বলে দিই, এখনই সাজেশন দিয়ে দিচ্ছি। দূর দূর আরে সহজ বানাইছি না, দুই ফেলে। তো এখন কি হয়েছে দেখ, শুধুমাত্র প্রবাহকের উপর নির্ভরশীল। বুঝতে পারছি? ওকে, তারপর হচ্ছে আরহেনিয়াসের সমীকরণ। হুম, আচ্ছা আরহেনিয়াসের সমীকরণ এটা হচ্ছে রিভিউ, যা যা শিখছি তা এগুলো এখন পড়াইতে হবে। আবার আবার পড়াইতে হবে না, শুধু একটা জিনিস পড়াইতে হবে, সক্রিয় শক্তির এককটা জুল পার মোল। এটা মুখস্থ করে কথা, এটা মুখস্থ করে কথা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা। সক্রিয় শক্তির একক কি? জুল। কেমনে আসছে? ওই যে এখানে হিসাব কাটাকাটি করলে এই সূত্রের মধ্যে যদি আমরা বাকিগুলোর একক বসাই দিই তাহলে এর এককটা চলে আসবে না? আচ্ছা কেমনে আসছে আমি বলি। প্রথম কথা হচ্ছে যে হাত ধ্রুবকের একটা একক আছে না? এই হাত ধ্রুবকের একটা একক আছে না? দুটার এক তো সেমই হবে, সেম হবে। তাহলে কাটাকাটি চলে গিয়ে কোনো একক থাকবে? কোনো একক থাকবে না এই পাশে। এখন আর একক কি পড়ছি, একটু আগে পড়ছিলাম জুল পার কেলভিন পার মোল। আর টি, আমি কি গত ক্লাসে কি বলছি, 5 টাকা থেকে 2 টাকা বিয়োগ দিলে তো 3 টাকাই থাকে, একক একক তো চেঞ্জ হয় না। তাহলে এটা যদি 1/T1 আকার আছে, তার মানে পার কেলভিন, পার কেলভিন ইনভার্স আকার আছে, তাই না? তো কেলভিন ইনভার্স থেকে কেলভিন ইনভার্স বিয়োগ দিলে কেলভিন ইনভার্সই থাকে, তাই না? আর এটা এই আর এর সাথে কিন্তু এই কেলভিন ইনভার্সটা উপরে আছে, উপরে আছে না? এই আর এর সাথে কিন্তু এটা উপরে আছে, যে উপরে, কারণ এটা উপরে। তাহলে এই আর এর যে কেলভিন ইনভার্স 1, এটা আর উপরে কেলভিন ইনভার্স 1 কাটাকাটি যাবে না? তাহলে জুল পার মোল থাকে না? আর এই জুল পার মোলটা সমান চিহ্ন এই পাশে পাঠিয়ে দিলে এটাই তো ইয়ের সমীকরণ, ইয়ের একক। তাহলে ইয়ের একক হচ্ছে কি? জুল পার মোল, শক্তিকৃত শক্তির একক। পারা যাবে? তাহলে আমরা হয়তো এখন ম্যাথ করা শুরু করবো। হ্যাঁ, ম্যাথ করা শুরু করি। হুম, তো বলতেছে যে অ্যাসিটালডিহাইড বিয়োজিত হয়ে, এখানে বিক্রিয়ার এই টাইপের অঙ্কগুলোতে সুবিধা হচ্ছে আমাদের বিক্রিয়া কমপ্লিট করা লাগে না, কি হচ্ছে না হচ্ছে আমাদের জানানো দরকার নেই। ঠিক আছে? তো বলছে বিয়োজিত হয় যার বিয়োজন ধ্রুবকের মান এত তাপমাত্রায় এত, এত তাপমাত্রায় এত, তার মানে কি সবকিছু ক্লু দিয়ে দিছে না? T1 তাপমাত্রায়, এটা সবকিছু ক্যালভিনে হিসাব করতে হবে তাপমাত্রা। T1 সমান এত, T2 সমান এত। তো T1 তাপমাত্রায় হাত ধ্রুবকটাও দেওয়া আছে, K1 এত, T2 তে হাত ধ্রুবক K2 সমান এত দেওয়া আছে। হ্যাঁ, তো আমাদেরকে প্রথমে বলছে সক্রিয় শক্তির মান কত। প্রথমে সক্রিয় শক্তি, তাহলে এই সূত্রটা বসাই দিব, লন K2/K1 E/R, এটা বসাই দিব না? তো এটা বসাই দিলে এখান থেকে সবার মান দেওয়া আছে, এটা বের করতে পারবো না আমরা? কোনো ব্যাপার এটা? তাহলে এর মান বেড়ে গেছে। এবার বলছে বিয়োজন ধ্রুবকের মান 865 কেলভিন তাপমাত্রায় কত হবে? হ্যাঁ, একদম ইজি। আবারও ঠিক সেম সূত্র, লন K2/K1 এটা বসাবো। হ্যাঁ, এটা বসাবার পর যে কোনো একটা মান চেঞ্জ করবো, হয় তুই T1 কে সেম রাখ, T1 কে সেম রাখ, আর T2, T2 এর জায়গায় T3 ইউজ কর। কি ইউজ করবো? আচ্ছা সূত্রটা আগে লিখে দিই। লন K3/K1 হবে না? এখন যেহেতু নতুন বিয়োজন ধ্রুবক কত হবে, 865 কেলভিন তাপমাত্রায় কত হবে বের করতে বলছে। তো আবারও সেম সূত্রটা ইউজ করবো। সেম সূত্রের মধ্যে একটাকে নতুন রাখবো, মানে যেটা বের করতে বলছে, বিয়োজন ধ্রুবক K3। হ্যাঁ, আর নিচে হয় তুমি T2 আর K2 কে ইউজ করতে পারো, নতুবা T1 আর K1 কে ইউজ করতে পারো, তোমার ইচ্ছা। বুঝো নাই? যে কোনো একটাকে ইউজ করে নতুনটাকে বের করে ফেলবা, সূত্র তো সেমই, সূত্র সেম না? তো আমরা এখানে T1 কে ইউজ করছি, কাকে ইউজ করবো? T1 এরটা ইউজ করবো। তো T1 এরটা যেহেতু ইউজ করবো, লন K3/K1 সমান E/R, যে নিচে থাকে সে আগে হয় না 1/T1 মাইনাস 1/3, এখান থেকে T3 মাত্রা দেওয়া আছে 865 কেলভিন তাপমাত্রা, তাহলে নতুন K3 865 কেলভিন তাপমাত্রায় যে K3 কত হবে সেটাই বের করতে বলছে, তাই না? মানে বিয়োজন ধ্রুবক কত হবে। তো নতুন বিয়োজন ধ্রুবকটাকে আমরা K3 ধরে নিয়েছি, মানে 865 কেলভিন তাপমাত্রায় বিয়োজন ধ্রুবকটাকে আমরা কি ধরে নিয়েছি? K3 ধরে নিয়েছি। এখান থেকে আমরা K3 টা বের করবো।
এখান থেকে মনে রাখতে হবে লনকে অবশ্যই সমান চিহ্ন ওই পাশে পাঠাতে হবে, তাই না? আর লন যখন সমান চিহ্ন ওই পাশে যায় তখন এখানে যা থাকে তা পাওয়ার আকারে চলে আসে, আর এখানে হয়ে যায় এক্সপোনেনশিয়াল। এখানে কি হয়ে যায়? এক্সপোনেনশিয়াল। এই যে লেখা আছে লন এক্স সমান যদি ওয়াই হয় তাহলে এক্স সমান হবে ই বাই ই টু দি পাওয়ার ওয়াই, বুঝতে পারছি? আর যদি লগ এক্স সমান ওয়াই হয় তাহলে এক্স সমান হবে 10 টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখান থেকে ইজিলি কে থ্রি মানটা পেয়ে যাচ্ছে না? হয়ে গেছে, শেষ। অঙ্কটা বুঝছো? একদম ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক এগুলা। হুম। বিভিন্ন তাপমাত্রা এই ওরাই বিক্রিয়াটা দিয়েছে, বিক্রিয়া হার ধ্রুবক নির্ণয় করা হলো। তার মানে কি ওরাই নির্ণয় করে রাখছে, তার মানে ওরাই নির্ণয় করে রাখছে, আমাদের এটা নিয়ে মাথা ঘামায় লাভ নাই। তো বলছে প্রাপ্ত ফলাফল অনুযায়ী লন লন কে বনাম 1/t এর লেখচিত্র অঙ্কন করে, যে রেখা পাওয়া গেল তার ঢাল এত, সক্রিয় শক্তি মান কত, এটাকে আমার বলে দেওয়া লাগবে। যেহেতু লন কে বনাম 1/t বলছে, তার তার ঢালের মান মাইনাস এ বাই আর। তো এটার মান দেওয়া আছে, এখান থেকে আর এর মান তো ধ্রুবক, এটা গুণ করে দিলে ই এর মানটা চলে আসতেছে। এটাই তো সক্রিয় শক্তি। আর এককটা মুখস্থ ভাষায় দিবি জুল পার মোল, সক্রিয় শক্তির একক কি? জুল পার মোল। তারপর হচ্ছে কি N2O5 সক্রিয় শক্তি দেওয়া আছে, সক্রিয় শক্তিটাকে অবশ্যই জুলে কনভার্ট করতে হবে, কিলো জুলটাকে অবশ্যই কিসে কনভার্ট করতে হবে? হ্যালো, কিলো জুলকে অবশ্যই কিসে কনভার্ট করতে হবে? জুলে। তাহলে 1 কিলো জুল আছে, এটা 1000 কিলো জুল হবে। বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটি ব্যাক ধ্রুবকের অনুপাত কত হবে? এটা কি করে দেওয়া লাগবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরে নিলাম এটাকে অবশ্যই ক্যালভিন নিতে হবে, মানে 273 ক্যালভিন। আর 25 ডিগ্রি সেলসিয়াসকে ক্যালভিন নিলে এটা 298 ক্যালভিন। তো ধরে নিলাম টি ওয়ানে কে ওয়ান, টি টু তে কে টু। এবার এই সূত্রটা বসায় দিব, এই দুইটার অনুপাতই বের করতে বলছে। পারবি না? এই দুইটার অনুপাত যা আছে তা। হুম। অঙ্ক করে যা আসে তা, লনটাকে ওই পাশে পাঠিয়ে দিলে এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার হয়ে যাবে, তাই না? আর মনে রাখবি এখন একটা প্যাচ লাগতে পারে, কে টু অনুপাত কে ওয়ান বের করবো না কে ওয়ান অনুপাত কে টু বের করবো। এখানে দেখতো টেম্পারেচার আগে কোনটা দিচ্ছে, টি ওয়ান এরটা আগে দিচ্ছে না, টি ওয়ান অনুপাত টি টু হচ্ছে, তাহলে কে ওয়ান অনুপাত কে টু বের করবো। আর কে টু যেহেতু এখানে নিচে, তাহলে টি টু কিন্তু এবার আগে হবে, তাই ঠিক না? 1/t2 - 1/t1, জাস্ট এটাই। তারপর এই দুটো অনুপাত বের করে যা আসে তা। অঙ্কগুলা নিজে প্র্যাকটিস করবি একবার, নিজে যদি একবার দুইবার প্র্যাকটিস করিস তারপর হচ্ছে যে নেক্সট বার হচ্ছে চোখ বুলে গেলে হয়। ওকে, এটা কিসের অঙ্ক? অনুপাত। এটা তো এখানে আনসার শেষ। এখানে আমাদের কোন একটা স্লাইড মিসিং গেছে। হ্যাঁ হ্যাঁ, একটা মিসিং গেছে, একটা স্লাইড মিসিং গেছে, স্লাইড মিসিং গেছে, তার স্লাইডটা জোড়া লাগে। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্ক যেটা মিসিং গেছিল। হুম। প্রশ্নটা কি বলতেছে? প্রশ্নটা বলতেছে যে হয়ে গেল, হ্যাঁ এইটাই। প্রশ্নটা কি বলতেছে? প্রশ্নটা বলছে একটি রাসায়নিক বিক্রিয়ার সক্রিয় শক্তির মান দেওয়া আছে, তাই না? কিলো জুলে দেওয়া আছে, এটাকে অবশ্যই কিসে নিতে হবে? জুলে নিতে হবে। তাহলে নির্ণয় করো 298 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু বৃদ্ধি হলে, মানে 298 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে, তার মানে টি ওয়ান হচ্ছে 298, তাই না? ওটা হতে কতটুকু বৃদ্ধি করলে চূড়ান্ত হাত ধ্রুবক 298 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাত ধ্রুবক অপেক্ষা 3 গুণ বৃদ্ধি পাবে, একবার 3 গুণ হবে। হ্যাঁ, তাহলে এ বলছে 3 গুণ বৃদ্ধি পাবে, বি হচ্ছে 3 গুণ হবে, দুইটা কিন্তু সেম কথা না? সেম কথা। 3 গুণ বৃদ্ধি পাবে মানে কি, আগে যতটুকু আছে ওইটার সাথে আরো 3 গুণ বৃদ্ধি পাচ্ছে, মানে আগে যদি কে ওয়ান থাকে তাহলে এখন হবে কে ওয়ান প্লাস থ্রি কে ওয়ান, তাই না? প্লাস থ্রি কে ওয়ান, আগে কে ওয়ান আছে তার সাথে আরো 3 গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে 3 গুণ হবে, তার মানে আগে কে ওয়ান থাকলে এখন হচ্ছে থ্রি কে ওয়ান, থ্রি কে ওয়ান। তাহলে ই এর সমান দেওয়া আছে, এটাকে আমরা জুল পার কেলভিনে নিব, সরি জুল পার মোলে নিব, মানে জুলে নিব আর কি, কিলো জুলটাকে। আর টি ওয়ান সমান 298 দেওয়া আছে, 571 কেলভিন। হ্যাঁ, এখন আমাদেরকে বলছে টি টু সমান কত হবে। হুম। তো এখানে এটা বোঝানো আছে যে 2 গুণ বৃদ্ধি করা এক কথা, আরেকটা হচ্ছে 2 গুণ হয়েছে এটা আরেক কথা। হুম। তাহলে এখন দেখ কে টু সমান আমরা প্রথমটাতে কি জানি, কে ওয়ান প্লাস থ্রি কে ওয়ান হবে না প্রথমটার জন্য? কে ওয়ান প্লাস থ্রি কে ওয়ান তার মানে 4 কে ওয়ান হয় না? তাহলে এখন লন কে টু বাই কে ওয়ান সূত্র বসাই দিলে উপরে যদি 4 কে ওয়ান বসাই দিই, কে ওয়ান কাটা যাচ্ছে, লন 4 থাকতেছে এখানে, তাই না? এখানে ই এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, টি ওয়ান এর মান দেওয়া আছে, টি টু মান বের করতে পারবা না?
তাহলে এটা হচ্ছে প্রথম কন্ডিশনের T1। হ্যাঁ, তাহলে আমাদেরকে বলছে কতটুকু বৃদ্ধি করা লাগবে, তাই না? তার মানে শেষ থেকে শুরুটা বিয়োগ দেওয়া লাগবে না এখন। তো T2 থেকে T1 টা বিয়োগ দিলাম, তো বললাম যে এত কেলভিন বৃদ্ধি করা লাগবে। আর বিটা কিভাবে সলভ করবো? সেম ভাবে সলভ করবো। এবার K2 জায়গায় শুধু 3 K1 বসাবো। K1 কাটা দিয়ে যাবে, এখানে 3 থাকবে, বাকি সবার মান দেওয়া আছে না, T1 T2। এখান থেকে T2 র মানটা বের করতে পারবো না। আর এখানে যদি K1 কে আগে লিখছি, তার মানে এখানে K1 T1 টা আগে হবে, T1 মাইনাস 1/T1 মাইনাস 1/T2। বুঝতে পারছি? আচ্ছা, এবার কি বলতেছে? এবার বলতেছে আমাদেরকে কোন রাসায়নিক বিক্রিয়ার সক্রিয় শক্তির মান দেওয়া আছে, এটাকে কিলো জুলে দেওয়া আছে, জুলে কনভার্ট করবো। 83°C তাপমাত্রার বিক্রিয়া হাত ধ্রুবকের মান এত বলে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরের মান সেকেন্ড ইনভার্স 1 এ বের করো। তার মানে এর মান বের করতে বলছে না, প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর এ বলতাম না আমরা। এখন হচ্ছে লন K2/K1 এর সূত্রটা বসাবো না, আমরা প্রথমে যে সূত্রটা বলছি, যে প্রথম সূত্রটা শিখে বলছে, এটা দিয়ে ম্যাথ করা লাগবে। তাহলে লন K সমান এত, এই সূত্রটা বসায় লন A মাইনাস EA/RT। এখানে সবার মান দেওয়া আছে, এই মানটা বের করতে পারবা না, করে ফেলবো। ওকে, তারপর হচ্ছে যে কি বলে 25°C তাপমাত্রা এবং 35°C তাপমাত্রায় ব্যাক ধ্রুবক 3 গুণ বৃদ্ধি পায়। ওই যে 3 গুণ বৃদ্ধি পায় বলছে, তার মানে প্রথমে K1 হলে সেকেন্ডটা K2 সমান হবে কি K1 প্লাস 3 K1। K1 কে এখানে হচ্ছে K1 কাটাকাটি যাবে, 4 থাকবে, এখান থেকে সবগুলা মান দেওয়া আছে। এর সক্রিয় শক্তির মানটা বের করতে পারবি না? পারবি, সেজন্য এই প্রথম ম্যাথ গুলা দেখা যাচ্ছে, এখন আর দেখা দিব না। হ্যাঁ, কোন বিক্রিয়ার তাপমাত্রা এই দেখ, এবার হচ্ছে 3 গুণ বৃদ্ধি না হয় 3 গুণ হয়, সেম ম্যাথ, আগের ম্যাথটার জাস্ট আপডেট করছে, 3 গুণ বৃদ্ধি না হয় 3 গুণ হয়, মানে K2 হবে 3K1। 3K1 কাটাকাটি যায়, সবার মান দেওয়া আছে, এর মান বের করবি। তাহলে এগুলো করে দিচ্ছি না আর, এগুলো নিজে প্র্যাকটিস করলে বুঝবি। তারপর হচ্ছে যে একটা বিক্রিয়া দেওয়া আছে, সক্রিয় শক্তি দেওয়া আছে, কিলো জুলে দেওয়া আছে, অবশ্যই কিসে নিতে হবে? জুলে নিতে হবে। 500 কেলভিন তাপমাত্রা বিক্রিয়া হাত ধ্রুবক দেওয়া আছে, 490 কেলভিন তাপমাত্রা বিক্রিয়া হাত ধ্রুবক। এগুলো তো বাচ্চাদের ম্যাথ, এগুলো করা দিতে গেলে তো আর মানে সব দেওয়া আছে, শুধু ইয়ার মান বের করবি, K2 মান বের করবি, T1 T2 সব দেওয়া আছে। হুম, তারপর হচ্ছে এটা সক্রিয় শক্তি দেওয়া আছে 0°, 32 পারবি না? একটু আগে দেখাইছি, যেহেতু 0° আগে লিখছে, তার মানে K1 উপরে, না সরি, 0° আগে দিছে, তার মানে কি K1 টা নিচে হবে, তাই না? ওকে, না, এটাই তো ভুল বলতেছস, আমি তো বলি 0° মানে কি, 0° মানে কি, শুন, আমি বলতেছি 0° মানে কি T1 না, আর 25° মানে কি T2 না? যেহেতু T1 কে আগে দিছে, তার মানে K1 অনুপাত K2 বের করতে পারছে, তাই তো? তুই অঙ্কটা চাইলে শুরুতে করে ফেলতে পারতি, যদি K1 কে উপরে ধরতি, K2 কে নিচে ধরতি, আর এখানে T2 কে আগে লিখতি, 1/T2 কে আগে লিখতি। আর নতুবা এভাবে করে গিয়ে তারপর হচ্ছে উল্টাই দিবি। উল্টাই দিলে এটা নিচে 1 না, উল্টাই দিলে এটার উপরে 1 চলে আসবে, এটার উপরে 1, এটা নিচে চলে আসবে না? তো এটা না করে একটা কাজ করা যেত, লন K1/K2 লিখে আর EA/R ইন্টু 1/T2 মাইনাস T1 লিখতে পারতি, 1/T1, তাহলে সেম হইতো। হুম, ওকে। তারপর হচ্ছে কি, ওই নিশ্চয়ই ঢালের অঙ্ক, তাই না? একটি বিক্রিয়ার ব্যাক ধ্রুবকের মান এত পাওয়া গেল 1/T এর বিপরীতে লবকে স্থাপন করো। তাহলে লবকে স্থাপন করা হলে এই ঢালের মান দেওয়া আছে, যদি লবকে বনাম 1/T এর কথা বলছে, তাহলে ঢালের সূত্র কি মাইনাস EA/2.303 না? তাহলে এটা সমান -75, মাইনাস মাইনাস কাটাকাটি এর মানটা পেরিয়ে যাবে, যেহেতু লগের বলছে তাহলে 2.30 থাকবে। তারপর হচ্ছে কি, নাইট্রোজেন পেন্টা বিয়োজন ধ্রুবক এত, এটা সক্রিয় শক্তি পারবি এগুলা? সব দেওয়া আছে, এগুলা এক্সাম্পল প্র্যাকটিস করার জন্য দেওয়া আছে। এটা হচ্ছে লাস্ট অঙ্ক, যেটা হচ্ছে কি, ওই যে ড্যালেস এর মান নেগেটিভ বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া কেন নেগেটিভ, এগুলো বুঝে দিয়ে আসছি না আমি অলরেডি। শুধু এখন কথা হচ্ছে যে আমার এই পয়েন্ট গুলার কোনো মান ছিল না তখন, তাই না? এখন এখন মান ওরা দিয়ে দিছে, ওই মান অনুসারে গ্রাফটা এঁকে দিবি, গ্রাফটা বসাইতে হবে, তাহলে পারবি। বুঝতে পারছি? তারপর দেখ, শেষের মানটা আসছে 12, শুরু মানটা ছিল 35, তো 12 থেকে 35 বিয়োগ দিলে এটা মাইনাসে আসে, সেজন্য এটা বুঝে যায় যে তাপ উৎপাদী বিক্রিয়াটা মাইনাস, নেগেটিভ হয়।
তাহলে এটা শেষ। এখন হচ্ছে প্রভাবক বা অনুঘটক। এগুলো তো 9-10 থেকে পড়ে আসছো, কিন্তু 9-10 এর পড়া এখন আর নাই, এখন একটা আপডেট। প্রভাবক নিয়ে অনেক প্রশ্ন আসে, অনেক প্রশ্ন। প্রথম কথা হচ্ছে প্রভাবক কাকে বলে এটা লাগবে। প্রভাবক কি করে, হয় বিক্রিয়ার গতিকে ফাস্ট করে দিবে নতুবা স্লো করে দিবে, তাই না? যে সকল পদার্থ অল্প পরিমাণে বিক্রিয়কের সংস্পর্শে থাকে, বিক্রিয়কের সংস্পর্শে থেকে বিক্রিয়ার হারকে প্রভাবিত করে, কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকে প্রভাবক বা অনুঘটক বলে, তাই না? নিজে কিন্তু অপরিবর্তিত থাকে, নিজের কিন্তু কোনো চেঞ্জ হয় না, কিন্তু বিক্রিয়ার উপর একটা প্রভাব ফেলে বিক্রিয়ার স্পিডটা বাড়ায় দেয় বা স্লো করে দেয়। তো এখন হচ্ছে প্রভাবকের কাজ কি? বিক্রিয়ার হারকে প্রভাবিত করবে, বিক্রিয়ার হার ধ্রুবককে প্রভাবিত করবে না। বিক্রিয়ার হার ধ্রুবক যেটা কে কি কিন্তু প্রভাব করতে পারে না, ওইটা শুধু তাপমাত্রার উপর নির্ভরশীল। ভেরি গুড। এবার হচ্ছে প্রভাবকের প্রকারভেদ। ধনাত্মক প্রভাবক নাম শুনে বোঝাচ্ছে বিক্রিয়ার হারকে বা ব্যাগকে বৃদ্ধি করে, বিক্রিয়ার স্পিডটা বাড়ায় দিবে। ঋণাত্মক প্রভাবক কি করে? বিক্রিয়ার স্পিডটাকে কমায় দিবে, বিক্রিয়ার হারকে বা ব্যাগকে হ্রাস করে। আরেকটা হচ্ছে অটো বা স্বপ্রভাবক, আরেকটা হচ্ছে আবিষ্য প্রভাবক। এই দুইটা একটু পরে করতেছি। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, এগুলো মেডিকেলে আসে, মেডিকেলের জন্য। ধনাত্মক প্রভাবক কি? ম্যাঙ্গানিজ অক্সাইড, খনিজ অ্যাসিড। ঋণাত্মক প্রভাবক কি? ACPO4, সালফিউরিক অ্যাসিড, গ্লিসারিন, ইথানল, অ্যাসিনল। গ্লিসারিন কোন ধরনের প্রভাবক? ঋণাত্মক প্রভাবক। এগুলা আমার সময় আসছিল অনেকবার। ইথানল কোন ধরনের প্রভাবক? ঋণাত্মক প্রভাবক। এই এক্সাম্পল গুলা একদম ডিএমকে মেথডে মুখস্থ রাখতে হবে। ওকে। তারপর হচ্ছে অটো বা স্বপ্রভাবক, ম্যাঙ্গানিজ 2+ আয়ন। আবিষ্ট প্রভাবক হচ্ছে সোডিয়াম সালফাইড, Na2SO3। এবার হচ্ছে প্রভাবকের বৈশিষ্ট্য, এগুলো বাংলা করে, আমি বাংলা কথা আমি পরে দিয়ে যাচ্ছি। প্রভাবক বিক্রিয়াকে কখনো শুরু করতে পারে না, এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট কথা। বিক্রিয়া শুরু হয় কখন? বিক্রিয়কগুলো আগে সক্রিয় শক্তি অর্জন করতে হবে, আগে সক্রিয় শক্তি অর্জন করে হচ্ছে এবার বিক্রিয়াটা শুরু হবে, তাই না? প্রভাবক কিন্তু সক্রিয় শক্তিটা অর্জন করে দিতে পারবে না। ওই যে কালকের কথাটা যদি আমি একটু ঘুরে বলি, আমি একটা পাত্রের মধ্যে হাইড্রোজেন ঢাললাম, পানি অক্সিজেন ঢাললাম, যতই গুলাই, এবার যতই প্রভাবক ঢালি, যতই ম্যাঙ্গানিজ অক্সাইড ঢালি, যতই ACPO4 ঢালি, যতই ম্যাঙ্গানিজ 2+ আয়ন ঢালি, এর কোনো কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে? বিক্রিয়কগুলো আগে একটা সক্রিয় শক্তি লাভ করতে হবে, সক্রিয় শক্তি লাভ করে হচ্ছে এবার বিক্রিয়াটা শুরু হবে। এবার বিক্রিয়াটা শুরু হওয়ার পর ওইটারও প্রভাব ফেলবে হচ্ছে প্রভাবক। বিক্রিয়া শেষে প্রভাবকের মোট ভরের কোনো পরিবর্তন নেই, এটা বোঝাবার কিছু নেই, ঠিক আছে? প্রতিটি বিক্রিয়ার জন্য নির্দিষ্ট প্রভাবক রয়েছে, এটা তো স্বাভাবিক। যেমন জৈব যৌগতে যখন পড়াচ্ছি, এই বিক্রিয়াটা অনেকবার দেখছস না, যে ইথিন থেকে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, এটা দেখতে দেখতে পুরো বুড়াই গেছিস নাকি? তো এখন এটা তো ফুল মুখস্থ হয়ে গেছে, নিকেল 180-200, তাই না? হ্যাঁ, এটা এটা সবারই ফেভারিট বিক্রিয়া, আমারও ফেভারিট বিক্রিয়া ছিল। হ্যাঁ, দুনিয়ার সব বিক্রিয়া ভুলে গেলেও মরার আগে এই বিক্রিয়া কখনো ভুলবো না, ঠিক আছে? তো এখন এই বিক্রিয়াতে যদি মানে ইথিন থেকে ইথেন প্রস্তুত করতেছি, ইথিন থেকে ইথেন, নিকেলকে ব্যবহার করতেছি, এখন নিকেলের জায়গায় কি আমরা যদি ম্যাঙ্গানিজ অক্সাইড ইউজ করি হবে? তো প্রতিটা বিক্রিয়ার জন্য একটা নির্দিষ্ট প্রভাবক রয়েছে। তা হচ্ছে প্রভাবক সাম্যাবস্থায় কোনো পরিবর্তন ঘটাতে পারে না, শুধুমাত্র সাম্যাবস্থা অর্জনে দ্রুত বা মন্দন করতে পারে, স্বাভাবিক। সাম্যাবস্থায় এসে গেলে তো বিক্রিয়ার কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে? ঘনমাত্রা বাড়বেও না, কমবেও না, বিক্রিয়কেও না, উৎপাদনেও না। জিনিসটা আরো উনি খুব সুন্দর হইতে বুঝাইছে, দেখ। শুরুতে ধর এটা 100% ছিল, এটা 100% ছিল, এটা 0% ছিল, উৎপাদ হচ্ছে 0%। এটা 40%, এটা 40% হয়েছে সাম্যাবস্থায়, আর এটা 60% হয়েছে, এরপর আর চেঞ্জ হচ্ছে না। যখন এটা প্রভাবক ছাড়া হয়েছে, নিকেল ছাড়া হয়েছে, তখন শুরু থেকে সাম্যাবস্থাতে আসতে 5 মিনিট লাগছে। আর এখন যখন নিকেলকে ইউজ করছি, 1 মিনিটে পৌঁছে গেছে সাম্যাবস্থায়। তার মানে প্রভাবক শুধু কি করছে, সাম্যাবস্থায় পৌঁছাইতে স্পিড, গতিটা বাড়াই দিচ্ছে, সাম্যাবস্থায় যেন তাড়াতাড়ি পৌঁছায়। কিন্তু সাম্যাবস্থায় পৌঁছাবার পর এখন আর প্রভাবকের কোনো কাজ নেই, কিছুই করতে পারবে না। হ্যাঁ, এই যে বিক্রিয়া বিক্রিয়া হার বিক্রিয়া হারকে বাড়ায় দিচ্ছে, মানে স্পিডটা বাড়ায় দিচ্ছে, বিক্রিয়া স্পিডটাকে প্রভাবিত করতেছে। হুম। আর কিভাবে করে, আর কিভাবে করার পরও নিজে কিভাবে থাকে, আনচেঞ্জ অবস্থায় থাকে, এটা আমরা একটু পরে দেখবো। ইভেন এটা নিয়ে আমি এখন ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, আমাদের একটা কোর্স হচ্ছে এনজাইম নিয়ে। এনজাইম মানে কি? প্রভাবক। তো কিভাবে কাজ করতেছে এনজাইম গুলা বিক্রিয়াতে, কিভাবে আনচেঞ্জ থাকে। হ্যাঁ, এগুলো নিয়ে অনেক মডেল আছে। কি কি লক মডেল, 3টা মডেল আছে। হ্যাঁ,
তো এগুলা তোদের নাই, তো এগুলা পড়ে লাভ নেই। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে কোয়েশ্চেন, ধনাত্মক প্রভাব বিক্রিয়া হার বৃদ্ধি করে ফার্স্ট হয়, তাই না? কিভাবে ধনাত্মক প্রভাব এই কাজটি সম্পাদন করে? যতটুকু বুঝানো আছে ততটুকুই বুঝাইতে হবে, কিছুই না। হুম, কিভাবে করে ফার্স্ট করে এত বেশি ডিপলি বুঝার দরকার নেই, ঠিক আছে? ইএ মানে কি? সক্রিয় শক্তি, ঠিক না? একটি বিক্রিয়াকে সম্পাদনের জন্য ন্যূনতম যে শক্তি দেওয়া লাগে, তাই না? তার মানে সক্রিয় শক্তি যত কম লাগবে বিক্রিয়ার হারটা তত বাড়বে না। এটা গত ক্লাসে বুঝাইছি। কারণ ও যদি সক্রিয় শক্তি অর্জন করতে করতে সময় জায়গায়, তাহলে বিক্রিয়ার হারটা স্লো হয়ে যাচ্ছে না? তার মানে সক্রিয় শক্তি যত কম বিক্রিয়া হার বা স্পিড তত কি বেশি, তাই না? তত বেশি। ধনাত্মক প্রবাহ সর্বদা সক্রিয় শক্তি কম এরূপ একটা পথ বাছাই করে নেয়। জাস্ট এই গ্রাফটা আঁকিয়ে দিবি। হ্যাঁ, ঠিক আগের গ্রাফটাই তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফটা এঁকে দিবি, যে আগে এতটুকু ছিল, বিক্রিয়াটা কমপ্লিট হয়ে উৎপাদে এতটুকু হয়েছে, ঠিক আছে? এ প্লাস বিসি ছিল, এখন হচ্ছে এবি প্লাস সি হয়ে গেছে, সিটা আলাদা হয়ে গেছে, তাই না? এ বি নতুন যোগ করাটা। জাস্ট দেখে দিবি যে প্রথমে সক্রিয় শক্তি কালো কালারটা, প্রথম সক্রিয় শক্তি কোনটা? এখন যখন আমরা প্রবাহ ইউজ করছি, ধনাত্মক প্রবাহ ইউজ করছি, তখন সক্রিয় শক্তি কোনটা? তার মানে কি খুব কম শক্তি অর্জন করে সে উৎপাদে পরিণত হয়ে যেতে পারছে, তাই না? তাড়াতাড়ি এটাই দেখা দিলে হবে, নীলটা। হ্যাঁ, তার মানে ধনাত্মক প্রভাব সর্বদা কি করে? কম সক্রিয় শক্তি অর্জন করে যেন উৎপাদে পরিণত হতে পারে, ওই পথটাই বাছাই করে নেয়। এটা দেখাই দিলেই কাজ শেষ। আর ঋণাত্মক প্রভাব কি করে? উল্টাটা করে। পারবি না? এটা বোঝাবার কিছু আছে? এবার হচ্ছে নীল কালারটা উপরে, কালো কালারটা নিচে, বিক্রিয়ার গতি আরো স্লো করে দেয়। এবার হচ্ছে এখানে স্টার মার্ক যেগুলো আছে, এই যে স্টার মার্ক, এই স্টার মার্ক গুলাতে যে বিক্রিয়া, এই বিক্রিয়াগুলাতে প্রভাব হিসেবে কাকে ইউজ করা হয় এগুলো পড়ে ফেলতে হবে। বিক্রিয়া লাগবে না, জাস্ট বিক্রিয়াটা যেমন হেবার পদ্ধতিতে তুই আয়রনকে ইউজ করতে হয় না? এটা তো একদম কমন একটা বিক্রিয়া, অনেক প্রায় আসে, তাই না? তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড থেকে যে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, এটাতে প্লাটিনাম আর হচ্ছে পেন্টাঅক্সাইড ইউজ করা হয়। এই জিনিসগুলো হচ্ছে এই কোন অনুঘটক কোন বিক্রিয়া ইউজ করা হয় এটা করতে হবে আর কি। বিক্রিয়া পড়া লাগবে না, বিক্রিয়াটা যেন চোখে বুঝাচ্ছে ওইটাই ওই বিক্রিয়া, তাহলে ওই বিক্রিয়া হলে ওই অনুঘটক ইউজ করা হয়। এগুলো এমসিকিউতে আসে, যেগুলো স্টার মার্ক দেওয়া আছে ওগুলাই। তারপর হচ্ছে প্রভাবক বা অনুঘটক, ওই যে স্বপ্রভাবক বা বলছে অটোপ্রভাবক বা এই বিক্রিয়াটা চেনা চেনা লাগতেছে কিনা বলতো? জারণ বিজারণের, এই যে KMnO4, ম্যাঙ্গানিজের প্রথমে জারণ সংখ্যা এখানে কত থাকে? +7 থাকে। 5টা ইলেকট্রন গ্রহণ করে এখন +2 হয়ে যায়, তাই না? এখানে এই বিক্রিয়াটা হয়, যদি পরিমাণগত রসায়ন পড়ে থাকোস তাহলে এটা বুঝে থাকবি, বুঝে থাকবি। আর যদি না পড়ে থাকো সেটা ডাইরেক্ট মুখস্থ করতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, পড়ে ফেলছস, তার মানে এখানে কেন 2 হয়েছে, এখানে কেন 3 হয়েছে, এখানে কেন 5 হয়েছে, এটার আগে কেন 2 হয়েছে, এটার আগে কেন 8 হয়েছে, এটার আগে কেন 10 হয়েছে, আশা করি জানোস। জারণ বিজারণ বিক্রিয়াটা কমপ্লিট করলেই হয়। এটা পরিমাণগত রসায়নের একটা লেকচার। হ্যাঁ, তো এখন ওই 7টা বিক্রিয়ার মধ্যে ওই একটা বিক্রিয়া হচ্ছে এটা। হুম, তো ইয়াতে কি বলে, অনুভব যেহেতু এখন পড়ে নাই, ইতারও এখন এই ভিডিও গুলা দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো ইতার জন্য একটা মেসেজ দিয়ে রাখি, যে তুই যেহেতু পড়স না, এটা কি করতে হবে? আপাতত এটা মুখস্থ, আপাতত বিক্রিয়াটা কি মুখস্থ, সমাধাকরণ। তো এখানে দেখ, এরা বিক্রিয়া করে একে উৎপন্ন করতেছে, তাই না? এখানে ম্যাঙ্গানিজের জারণ মান তো ইজিলি লেখা বোঝা যায় 2+, কারণ সালফেটের যদি 2- হয় তাহলে ম্যাঙ্গানিজের 2+ হবে, কারণ টোটাল 0 হইতে হবে। দেখা যাচ্ছে যে ও যত বেশি উৎপন্ন হচ্ছে, ও থেকে মানে কি ও তত বেশি উৎপন্ন হচ্ছে না? ও তত বেশি উৎপন্ন হওয়ার পর ওই আবার এই বিক্রিয়াটাকে আরো ফাস্ট করে দিচ্ছে। ও উৎপন্ন হয়েছে কার থেকে? ওদের থেকে তো উৎপন্ন হয়েছে। ওদের থেকে উৎপন্ন হয়ে আবার ওদেরকে আবার ফাস্ট করে দিচ্ছে বিক্রিয়াটা, তাই না? তার মানে কি এটা অটোপ্রভাবক না? মানে নিজেই নিজের বিক্রিয়ার গতিকে বাড়ায় দিচ্ছে। ওর যত বাড়তেছে এদিকে দেখবি স্পিডে আরো বেশি বাড়তেছে এদিকে, কারণ ও বাড়ায় দিচ্ছে এই যে ম্যাঙ্গানিজ 2+টা। একটু আগে বলছিস না সব প্রভাবকের এক্সাম্পল ম্যাঙ্গানিজ 2+? এই যে এবার হচ্ছে আবিষ্ট প্রভাবক। আবিষ্ট প্রভাবক হচ্ছে আর কিছুই না, আমি শর্টকাটে বলি। সোডিয়াম সালফাইড প্রথমে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট উৎপন্ন করে 2 মোল। ওকে, সোডিয়াম আর্সেনাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কোনো রিঅ্যাকশন দেয় না। এখন যখন সোডিয়াম সেম বিক্রিয়াটা, এই যে সেম বিক্রিয়াটা আবার ঘটাবো, কিন্তু এবার ওকে ওকে ইউজ করবো। কাকে ইউজ করবো? ওকে।
সোডিয়াম সালফেট ইউজ করবো। একটু আগে কিন্তু রিয়েকশন দিচ্ছিল না, তাই না, এই দুইটা মিলে। এখন এ এসে ওকে প্রভাবিত করতেছে, তুই নষ্ট হ, তুই নষ্ট হ। ও হচ্ছে নষ্ট করতেছে একজনকে, ঠিক আছে, মানে সঙ্গদোষ, মানে প্রভাব ফেলতেছে, ওর কারণে ও আবিষ্ট হচ্ছে। এখন এখন কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করবে, এখন বিক্রিয়া অংশগ্রহণ করে এখানে সোডিয়াম সালফেট হয়ে যাবে, আর এটা সোডিয়াম, এইটাই মুখস্থ করে বলতে হবে বিক্রিয়াটা, জাস্ট এটাই। হুম। যদি বিক্রিয়াটা মুখস্থ করা লাগে না, এটা এমসিকিউতে আসে যে আবিষ্ট প্রভাবের উদাহরণ কোনটা, আবিষ্ট প্রভাবের উদাহরণ হচ্ছে এটা, সোডিয়াম সালফাইড। সোডিয়াম সালফাইড আরেকজনকে প্রভাবিত করতেছে। এগুলো কি বোঝানো হয়েছে আশা করি জানোস। ও একটা নিউট্রাল যৌগ ছিল, ও পজিটিভ, ওর কারণে নেগেটিভ গুলো এই পাশে চলে আসবে না, আর মাইনাস গুলো এই পাশে চলে আসবে, সরি নেগেটিভ গুলো এই পাশে চলে আসবে, পজিটিভ গুলো এই পাশে চলে আসবে, আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হবে, ওর কারণে ও আবিষ্ট হচ্ছে না, এটাই। হুম। যদি শর্টকাটে বলি, এ আর বি মিলে সি উৎপন্ন হয়, কিন্তু ডি আর বি মিলে কোনো রিয়েকশন দেয় না। হ্যাঁ। এখন ডি আর বি মিলে যেন রিয়েকশন দেয়, তাহলে এখন আমরা কি করবো, এ কে যুক্ত করে দেবো, এ প্লাস ডি প্লাস বি, তখন ই প্লাস এফ হলে তো উৎপন্ন হবে, মানে কিছু হইলেও তো একটা উৎপন্ন হবে। এমন না যে ওরা ওরা বিক্রিয়া করতেছে, ওরাই বিক্রিয়া করতেছে, ও বিক্রিয়া করতেছে, ও বিক্রিয়া করে সোডিয়াম, যেমন ও সোডিয়াম সালফাইড ছিল না, এখন সোডিয়াম সালফেট হয়ে গেছে, দেখছোস। ও বিক্রিয়া করছে ঠিক আছে, কিন্তু ওদের দুজনকে বিক্রিয়া করা যাচ্ছে, বুঝতে পারছি কি বিক্রিয়াটা কমপ্লিট হয়েছে, বুঝাইতে পারছি কিনা। তো এই কথাগুলো এখানে লেখা আছে। এবার যে প্রভাবক সহায়ক, যেমন প্রভাবক কি করে, স্পিড বাড়ায় দেয়, ধনাত্মক প্রভাবক স্পিড বাড়ায় দেয়, ওরা যেন আরো বেশি স্পিড বাড়ায় দিতে পারে, সে আরো বেশি হেল্প করে আর কি। আরো কিছু যৌগ আছে, যেমন হচ্ছে হেবার পদ্ধতিতে আয়রন ইউজ করা হয়, তাই না, নাইট্রোজেন আর হাইড্রোজেন ইউজ বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয়, এটাকে হেবার পদ্ধতি বলে। তো হচ্ছে মেইন প্রভাবক হিসেবে কাজ করতেছে। এখন এই বিক্রিয়াটার মধ্যে যদি আমরা আবার মলিবডেনাম, অ্যালুমিনিয়াম অক্সাইড বা খাদ ধাতুর অক্সাইড ইউজ করি, বিক্রিয়াটা আরো ফাস্ট হবে, মানে এরা হচ্ছে কি, এরা হচ্ছে আয়রনকে আরো বেশি স্পিড বাড়ায় দিচ্ছে, সেজন্য ওদেরকে কি বলতেছে, প্রভাবক সহায়ক, মানে প্রভাবককে আরো হেল্প করতেছে, বিক্রিয়াটা অনেক ফাস্ট হবে। তো প্রভাবক সহায়ক কারা, এই এক্সাম্পল, এখানে হচ্ছে এক্সাম্পল গুলো বেশি কাজে লাগে, ঠিক আছে, আর এগুলো তো পড়বি, এই যা দেওয়া আছে এগুলো পড়লে না। আর প্রভাবক বিষ কি করে, আয়রন তো নর্মালি ওর নিজের কাজ করতেছিল, তার মানে কি ওর স্পিডটা আরো কমাই দিবে না, যেহেতু বিষ, এই বিষের মধ্যে কারা আছে, ধুলাবালি, সালফারের গুঁড়া, তারপর হচ্ছে আর্সেনাইট অক্সাইড, এরা হচ্ছে প্রভাব বিষ হিসেবে কাজ করে, ওরা কি করে আয়রনের গতিটাকে আরো কমাই দেয় উল্টা, বুঝতে পারছি। এবার হচ্ছে সমসত্ব প্রভাব, সমসত্ব প্রভাবন আর কিছুই না। হ্যাঁ। সমসত্ব প্রভাবন হচ্ছে লাইক, আছে না, এখানে বিক্রিয়কের দুইটাই গ্যাসীয় না, ভৌত অবস্থা গ্যাসীয় না, উৎপাদনও গ্যাসীয় না, আবার প্রভাবক নিজেও গ্যাসীয় না, এই অবস্থাটাকে বলা হয় সমসত্ব প্রভাবন। যে প্রভাবনের ক্ষেত্রে বিক্রিয়ক, প্রভাবক এবং উৎপাদ সবার ভৌত দশা একই হবে। ভৌত দশা আর রাসায়নিক দশার মধ্যে পার্থক্য কি, যেমন পানি, আমরা দূর থেকে বুঝি, দূর থেকে দেখলে বুঝি তরল, দূর থেকে দেখলে বুঝি বরফ, দূর থেকে দেখলে বুঝি গ্যাসীয়, যেটা দূর থেকে খালি চোখে দেখা যায় এটা গ্যাসীয়, সরি এটাই ভৌত, ভৌত অবস্থা। আর পানি যে হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে গঠিত, এটাকে আমরা খালি চোখে দেখতে পারি, এটা হচ্ছে রাসায়নিক অবস্থা। আর অসমসত্ব প্রভাবন কি, যে কোনো একটা মিল থাকবে না, এটাও গ্যাসীয়, এটাও গ্যাসীয়, এটাও গ্যাসীয়, কিন্তু এটা কি সলিড, এটাকে বলা অসমসত্ব প্রভাবন। এবার হচ্ছে প্রভাবক কিভাবে ক্রিয়া করে, ওই যে তুই বলছিস না প্রভাবক কিভাবে ক্রিয়া করে, কেমনে প্রভাবকের কাজটা কিভাবে হয়, এটা আমরা দেখবো। তো দুই ভাবে ক্রিয়া করে, একটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়া, আর একটা হচ্ছে অধিশোষণের মাধ্যমে প্রভাবন। আমাদের সিলেবাসে অধিশোষণের মাধ্যমে প্রভাবন এই জিনিসটা নাই, আমাদের শুধু অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়াটা আছে, তাও জাস্ট এমনি আইডিয়া দেওয়া আছে। হ্যাঁ, আমরা আমরা যখন এত ডিটেলসে পড়তেছি এখন, অত ডিটেলসে নেই। হ্যাঁ, জাস্ট এমনি দেওয়া আছে। তো এটা আসে যে প্রভাব কিভাবে কাজ করে। হ্যাঁ। তো আমরা একটা এই বিক্রিয়াটাই লিখবো, ঠিক আছে, যে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, সমতাকরণ করে ফেলবো, কি করে ফেলবো, সমতাকরণ করে ফেলবো, আর এখানে নাইট্রোজেন মনোঅক্সাইডটা ইউজ হচ্ছে, ঠিক আছে, প্রভাব হিসেবে। স্টেপ ওয়ান কি করে, নাইট্রোজেন মনোঅক্সাইড যে কোনো একটা বিক্রিয়কের সাথে আগে বিক্রিয়া করবে, আগেও নিজে বিক্রিয়া করবে। এখন তুই বলতে পারো যে ও বিক্রিয়া করে ফেললে তো চেঞ্জ হয়ে যাচ্ছে না, আমরা তো জানি আনচেঞ্জ। ও প্রথম বিক্রিয়ার সাথে বিক্রিয়া করে চেঞ্জ হয়ে উৎপাদ তৈরি করে আবার নিজে বাইরে যাবে, দেখবি তো কিভাবে, যে কোনো একটার সাথে বিক্রিয়া করবে। তো ধরলাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে শুরুতে, তুইও এই জিনিসটা মুখস্থ করে ফেলবি আর কি, এই জিনিসটা জাস্ট এটা দেখা দিলে হবে। তাহলে
অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে সমতাকরণ করতে হবে, 2 নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে, তাহলে এখানে 2 দিতে হবে, সমতাকরণ করব। তো এই অবস্থাটাকে বলা হয় কি অন্তর্বর্তী যৌগ। প্রভাবক প্রথমে যে কোনো একটি বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে একটি অন্তর্বর্তী যৌগ গঠন করে। এই অন্তর্বর্তী যৌগটা গঠন করে এবার যার সাথে বিক্রিয়া করে নাই তার সাথে বিক্রিয়া করবে। তার সাথে বিক্রিয়া করে নতুন একটা যৌগ উৎপন্ন করে ও নিজে বেরিয়ে যাবে। দেখতো আবার NO আকারে বের হয়ে গেছে না? NO আকারে বের হয়ে গেছে না? হয়েই তো গেছে, শেষ। NO আকারে বেরিয়ে গেছে, আবার এখানে মাঝখানে নতুন একটা উৎপাদ তৈরি হয়ে গেছে না? এই যে অন্তর্বর্তী যৌগ পুনরায় অপর বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে, একই সাথে প্রভাবকের পুনরায় উৎপাদন হয়। এই যে আবার পুনরায় উৎপন্ন হয়েছে প্রভাবক। এখন তুই বলতো এটা 2 মোল, এটা 1 মোল। আমরা তো প্রভাবকের ক্ষেত্রে মোল সংখ্যা লিখি না, লিখি? আমরা তো বলি নাই যে এখানে 1 মোল ইউজ করছি। এটা জাস্ট দেখাচ্ছে প্রভাবক হিসেবে ইউজ করা হচ্ছে। শেষ। এইটাই ওভারঅল বিক্রিয়া। একটু মুখস্থ কর, বিক্রিয়াটা জাস্ট মুখস্থ করে বলতে হবে। তুই তো মেকানিজমটা বুঝছস। এবার হচ্ছে বিক্রিয়ার আণবিক তত্ত্ব। আণবিক তত্ত্ব একদম ইজি। একদম কি ইজি। বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে আণবিকত্ব। বিক্রিয়কের মোল সংখ্যা। তোমাকে যদি একটা এই বিক্রিয়াটা দিয়ে দেয়, তোমাকে যদি বলে এই বিক্রিয়ার আণবিকত্ব কত, তুমি বলবা 3। কারণ কেন? 2 মোল প্লাস 1 মোল 3। এটা হলো একটি 3 আণবিক বিক্রিয়া। এই বিক্রিয়াটার কথা বলো, 1 মোল প্লাস 1 মোল 2 মোল না? তাহলে আণবিকত্ব হচ্ছে 2। এ হলো একটি দ্বি-আণবিক বিক্রিয়া। এই বিক্রিয়াটার কথা বলো, এখানে বিক্রিয়কের মোল সংখ্যার যোগফল কত? 3 না? তাহলে ই হলো একটি 3 আণবিক বিক্রিয়া। শেষ। শেষ আজকে পড়া। অনেক কিছু পড়াইছি আজকে। এটা হুম, পর্যাবৃত্ত ধর্মের সাজেশন নাই বলছি না? আমি বলছি না যে আমি যে নোট করা দিছি এটা সবগুলো পড়া লাগবে? হ্যাঁ, কারণ ওইটা তো অনেক ছোট করেই পড়ানো হয়েছে, বলছি না? অনেক ছোট করাইছে।